আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। আমাদের আজকের আলোচনায় আমরা সমীকরণ নিয়ে কথা বলবো, যে কিভাবে একটি প্রশ্ন থেকে, একটি গণিত থেকে আমরা একটি সমীকরণ দাঁড় করাবো। এই ক্ষেত্রে কী কী শর্তগুলো আমরা কিভাবে চিন্তা করব, অথবা কিভাবে শুরু করলে সমীকরণটা দাঁড় করানো সহজ হবে, সেই ব্যাপারে আমরা ইনশাল্লাহ আজকের আলোচনায় আপনাদের সাথে কথা বলবো। তো শুরুতে আমাকে একটু নিশ্চিত করুন যে আমার কথা আপনারা সুস্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা। যদি সুস্পষ্টভাবে শুনতে পান, দ্রুত একটু এস লিখে কমেন্ট করুন প্লিজ। কমল ভাই, এই হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দিছেন? হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিছেন? শুরু হয়ে গেছে, 1-1.5 মিনিট গেছে গা। হ্যাঁ হ্যাঁ,
ওকে, থ্যাংক ইউ। আমরা সরাসরি আজকে চলে যাব 51 নাম্বার থেকে। আমরা আজকের আলোচনা শুরু করব 51 নম্বর প্রশ্ন থেকে। 51 নম্বর প্রশ্নে দেখেন এখানে কি বলা হচ্ছে। 51 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে 50কে এমন দুটি অংশে বিভক্ত করো, অর্থাৎ এই 50কে দুটো অংশে বিভক্ত করতে হবে। এক অংশের দ্বিগুণ, অর্থাৎ এই দুটো অংশে যে আমরা বিভক্ত করব, এই দুটো অংশের মাঝে এক অংশের দ্বিগুণ যদি করা হয় তাহলে সেটি দেখা যায় 75 অপেক্ষা যতটুকু কম হবে, অপর যে অংশটা থাকবে তাকে 3 গুণ করলে 45 অপেক্ষা তত বেশি হবে। ওকে, তাহলে আমরা আইডিয়াটি কিভাবে দাঁড় করাবো? প্রথমত হচ্ছে 50কে আমাকে দুভাগে বিভক্ত করতে হবে। এখন তাহলে দুভাগে যদি বিভক্ত করি তাহলে একটি অংশ আমাদের ধরে নিতে হবে x। ক্লিয়ার? একটি অংশ x, এবং তাহলে অপর অংশটা কত হবে? কারণ 50 থেকে x বাদ দিলে তাহলে অপর অংশটা পাবো। তাহলে অপর অংশ হচ্ছে 50 মাইনাস 1। দেখেন এই জায়গাটায় আমাদের যে বিষয়টা এখন দেখব আমরা, সেটি হচ্ছে এবার শর্তটা কি বলেছে সেটা আমরা দেখব। যদিও এখানে প্রশ্ন একটু শর্টেজ আছে, এখানে আসলেই সংখ্যা দুটি কি কি, অর্থাৎ ওই দুটো অংশ, যেটা অংশ দুটো কি কি সেটি বের করতে হবে। কথাটা ক্লিয়ার? যাই হোক, আমরা ধরে নিলাম আমাদের এই অঙ্কে যা চেয়েছে সেটি হচ্ছে সংখ্যা দুটি কি কি আর সেটি বের করতে হবে। ওকে, থ্যাংক ইউ। তাহলে চলুন আমরা শর্তটা আবার একটু দেখি, যে দুটো অংশে আমরা বিভক্ত করে ফেললাম। এক অংশের দ্বিগুণ, অর্থাৎ এই অংশটাকে যদি আমি কি করি, দ্বিগুণ করি, তাহলে এটা 75 অপেক্ষা যত কম। 75 অপেক্ষা যত কম মানে হচ্ছে 75 থেকে এটা বিয়োগ করলে যতটুকু বের হবে। 75 অপেক্ষা যত কম মানে কি, এই দুটোর মাঝে 75টা আমার বড়, এই দুটোর মাঝে কি 75 বড়, অর্থাৎ এটা সমান হবে যে অপর যে অংশটা আছে একে যদি 3 গুণ করা হয় সেটা আবার 45 থেকে ততটাই বেশি হবে। অর্থাৎ একে যদি আপনি 3 গুণ করেন তাহলে এটা থেকে আপনি কত বলছে আমাদের 45, কত 45 যদি বিয়োগ করা হয় তাহলে এই দুটো পরস্পর সমান হবে। এখন আপনি বলতে পারেন এই অঙ্কে দেখা যাচ্ছে আপনি সমান কনসেপ্টটা কোথায় পেলেন? সমান কনসেপ্টটা বলতে বোঝাচ্ছে যে যত, এই যে এটি হচ্ছে যত আর এটি হচ্ছে তত, আমরা যতটুকু বেশি ততটুকু কম, অথবা যতটুকু কম ততটুকু বেশি, এটা পরস্পর একটি সমান কনসেপ্ট। অর্থাৎ ক্লিয়ার? ধরেন আপনার কাছে আমরা ক খ গ 3 জন আছি, ধরেন ক খ গ, রাইট? আমার কাছে 15 টাকা আছে, তার কাছে 20 টাকা আছে, তার কাছে 25 টাকা আছে। আমি ক আর খর ভিতর যদি তুলনা করি, যে মানে ক আর গ এর মাঝে, তাহলে খকে মাঝখানে রেখে বলতে পারি, খকে বলতে পারি যে তোমার চাইতে আমার যতটুকু কম আছে গয়ের কাছে ততটুকু বেশি আছে তোমার চেয়ে। অর্থাৎ এখানে আমার কম আছে কত, 5 টাকা, আবার গয়ের বেশি আছে কত, 5 টাকা। তার মানে এই ক্ষয়ের সাথে তুলনা করতে গিয়ে আমার কয়ের কম আছে কত, কম হচ্ছে 5, আবার গয়ের বেশি হচ্ছে কত,
এখন দেখেন এটি হচ্ছে যত কম তত বেশি। তাহলে যত কম তত বেশি, মূলত কম বেশি শব্দটা থাকলেও এখানে ফিগারটা মূলত একই, অর্থাৎ 5 টাকা। এই কারণে আমরা এই দুটো পরস্পর সমান বলবো। এবার লক্ষ্য করেন যে এখানে ঠিক এই কথাটাই বলা হয়েছে এই অঙ্কে, যে দ্বিগুণ করার পর প্রথম অংশকে আমি দ্বিগুণ করার পর 75 থেকে যত কম হবে, 75 অপেক্ষা কম মানে কি এটি বড়, সো এটা থেকে বিয়োগ করতে হবে। অপর অংশটাকে 3 করলে সেটা 45 অপেক্ষা ততটাই বেশি, তার মানে কি 45-এর সাথে বেশি মানে কি এটা ততটাই বড় হবে, এই কারণে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। ক্লিয়ার? এবার যদি আমি এটি সমাধান করি, এটিকে বলা হয় শর্তমতে। কি বলা হয়? শর্তমতে, রাইট? তাহলে এবার যদি আমি নর্মালি সমাধান করি, এখানে 75 2x সমান 150 3x মাইনাস 45। তাহলে লক্ষ্য করে দেখুন, আমরা এটি আসার পর সংখ্যাগুলো ওপাশে নিয়ে নিই আর এক্সটাকে এ পাশে নিয়ে নিই। এই পাশে যদি নেই তাহলে আমার এখানে অলরেডি আছে -2x, আসবে 3x আর 150 45 আর এই পাশ থেকে আমার যাবে 75। ওকে, তাহলে এই পাশে দাঁড়াচ্ছে 2x থেকে 3x গেলে x, আর এখানে আমরা যদি দেখি 70 আর মানে 70 10 80 80 40 হচ্ছে আমার 120। তাহলে 120 থেকে 150 থেকে 120 গেলে আমার কত থাকবে? আমার 20 থাকবে। এখন আমরা চেয়েছিলাম যে সংখ্যা এই অংশ দুটো আসলেই কত কত। তাহলে x এর মান 30 আসছে, তার মানে অংশ একটা হচ্ছে 30, আরেকটা সমান সমান হবে 50 মাইনাস 30, তাহলে হবে কত? 20। এই হচ্ছে মূলত আমাদের অঙ্ক। ক্লিয়ার? অর্থাৎ এটি হচ্ছে একটা অংশ যেটির মান 30, এটি হচ্ছে আরেকটি অংশ যেটির মান হচ্ছে 20, অর্থাৎ উত্তর 20 ও 30। এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ, খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। স্যার শর্তের লাইনটা আরেকটু ব্যাখ্যা করেন। আমার মনে হয় আরেকবার আপনি একটু দয়া করে দেখে নেবেন, আমি অনেক লম্বা। এখানে বলছে 5x কেমনে বুঝবো, মানে 50x, সরি 50 মাইনাস x কেমনে বুঝবো। এই ব্যাপারে আমি একটি কনসেপ্ট আমি আপনাদেরকে বলছি যে কিভাবে বুঝবেন। যখন আপনি স্বাভাবিকভাবে এই অঙ্কে দেখেন তো যে 50 সংখ্যাটা, আমি এই আইডিয়াটা একটু আপনাদের ক্লিয়ার করি। শর্তমতে এই ব্যাপারটা আপনাদের প্রায় লাগবে, তো আইডিয়াটা ক্লিয়ার করাটা খুব জরুরি। ধরেন আপনার কাছে যদি কোনো যোগফল থাকে, কি থাকে? যোগফল থাকে। যেমন আমাদের এখানে দুটি অংশের যোগফল 50, ওকে? অথবা আপনার পকেটে 50 টাকা আছে, 50 টাকা আছে। আমি যদি বলি যে এই জায়গায় যে একটি অংশ, অর্থাৎ এটিকে দুটো অংশে ভাগ করবেন, একটির আরেকটির 4 ভাগের 1 ভাগ হবে, মানে অথবা সহজ, আমি ব্যাপারটা জটিল করতেছি না, যে ধরুন এটিকে যদি আপনি জানা নেই যে এখানে দুজনের, ধরে নিচ্ছি ক প্লাস খ, এদের দুজনের টাকা হচ্ছে 50 টাকা। উদাহরণটা এখন আরো সহজ লাগবে, যে আপনার কাছে 50 টাকা আছে কার? ক এবং খয়ের। এখন আপনি ধরতে চাচ্ছেন যে ক এর টাকা তাহলে কত। আপনি যদি ক এর টাকাটাকে এক্স ধরে নেন, তার মানে কি এর মাঝে ক এর এক্স পরিমাণ টাকা আছে, রাইট? তাহলে ক্ষয়ের টাকাটা কত হবে? ক্ষয় ওই 50 টাকা থেকে আপনি যদি ককে এক্স টাকা দিয়ে দেন, ককে এক্স টাকা যদি আপনি দিয়ে দেন, তাহলে বাকি যে টাকাটা এটা খর থাকবে। ক্লিয়ার? বাকি টাকাটা কার থাকবে? খর থাকবে। অথবা সহজভাবে দেখেন, যে আমি ধরে নিচ্ছি
এ প্লাস বি, অর্থাৎ এর এবং বি এর টাকা আছে 70টা। এখন আমরা ধরে নিচ্ছি যে এর টাকা হচ্ছে 20টা, বি এর টাকা হচ্ছে মূলত 50টা, এই মিলে 70 টাকা। এখন আপনার যদি জানা থাকে যে এর টাকা হচ্ছে 20টা, তাহলে বি এর টাকাটা আপনি কিভাবে বের করবেন? বি এর টাকাটা আপনি কিভাবে বের করবেন? সেটি বের করার নিয়ম হচ্ছে, আপনি ধরে নেন যে এখানে বি এর টাকা তাহলে আসবে 70 থেকে যদি আপনি 20 বাদ দিয়ে দেন, রাইট? তাহলে এটি হচ্ছে কার? বি এর টাকা। আমরা এখানে তাই করেছি যে কয়ের টাকাটা আমার জানা ছিল এক্স, এখানে ঠিক যেভাবে আমার এর টাকা জানা ছিল 20, তো আমি এই দুজনের টাকা 70 থেকে আমি কিন্তু 20 বিয়োগ করেছি। ঠিক একইভাবে আমার এই দুজনের টাকা থেকে কয়ের টাকাটা আমি ধরে নিয়েছি যে এটা এক্স, তাহলে ক্ষয়ের টাকাটা আলটিমেট 50 থেকে এক্স বিয়োগ করতে হবে। তাহলে এটিই খ। দেখেন দুটোই একই কনসেপ্ট। এবার বুঝতে পেরেছেন কিনা ভাই? একটু দ্রুত কমেন্ট করে ফেলুন। ওকে, এবার আমরা 52 নম্বর অঙ্কটি দেখব। 52 নম্বর 52 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? যে বনি, ডলি এবং লিলি, তিনজন, বনি, ডলি এবং হচ্ছে কে লিলি, এই তিনজন, এদের মধ্যে বলা হচ্ছে যে 1260 টাকা আপনি ভাগ করে দেবেন, অর্থাৎ 1260 টাকা, 1260 টাকা ভাগ করে দেবেন, কারণ এই তিনজনের মিলে 1260 টাকা, এটা আবার তাদের মাঝে আপনি ভাগ করে দেবেন। তো ভাগ করার ক্ষেত্রে শর্তটা যেটা বলা হচ্ছে যে আপনি এটা এমনভাবে ভাগ করবেন যাতে ডলি লিলির সমান টাকা পায়, ডলি লিলির সমান টাকা পায়। আমি আবারও বলছি যে এখানে ডলি লিলির কি পায়? সমান টাকা পায়। ওকে, তাহলে জাস্ট মিনিট, এখানে কি বলছি যে ডলি লিলির সমান টাকা পাবে, তার মানে এই যে ডলি আর লিলি এরা কি সমান টাকা পাবে, অর্থাৎ ডলি যা পাবে লিলি সেই টাকাটাই পাবে। এখন তারপরে কি বলা হচ্ছে? তারপরে বলা হচ্ছে যে আপনাকে বনি ডলির দ্বিগুণ পাবে, বনি, এই বনি কি পাবে? ডলির দ্বিগুণ পাবে, অর্থাৎ ডলি যা পাবে তার দ্বিগুণ পাবে কে? আমার বনে। ক্লিয়ার? তার মানে এই কনসেপ্টটা থেকে আমাকে ধরে নিতে হবে যে এখানে মূলত ম্যাথটি কি দাঁড় করাবো আমরা। তাহলে আসুন ব্যাপারটা খুব সহজভাবে চিন্তা করি। আমাকে বলছে যে ডলি যা পাবে ডলি লিলির সমান পাবে, তাহলে আবার বলতেছে বনি পাবে ডলির দ্বিগুণ। তাহলে দেখুন তো কনসেপ্টটা কি দাঁড়াচ্ছে, ডলিকে যদি আপনি ধরে নেন তিনজনের মাঝে সমীকরণ দাঁড় করানোর, এটি একটি মানে চিন্তা, খুবই চমৎকার চিন্তা, যেটা আমি এখন শেয়ার করতেছি। অর্থাৎ যার উপর ডিপেন্ড করে লিলিটাও নির্ভর করতেছে, বনিরটাও নির্ভর করতেছে, তার মানে আমাকে এখানে ডলিরটা আগে ধরে নিতে হবে। তাহলে ডলির টাকা হচ্ছে এক্স, তাহলে ডলির টাকা যদি এক্স হয় তাহলে আমি একইভাবে লিলির টাকা সমান হওয়ায় সেটাও আমার এক্স হবে, আর বনির টাকা ডলির দ্বিগুণ হওয়ায় তাহলে এটি হবে আমার 2x। কথাটা ক্লিয়ার? এটি হচ্ছে আমার তাহলে কি 2x।
তাহলে এই তিনটার যোগফল হচ্ছে আমার মূলত কত 1260 টাকা। এই 1260 টাকা হলে এখানে দাঁড়াচ্ছে আমার কত 4x, আর এই পাশে কত 1260 টাকা। সুতরাং x সমান 1260 ভাগ 4, 3, আর একইভাবে 4 15, 315 টাকা। এটি হচ্ছে মূলত আমার এক্স এর মান বের হয়েছে। এক্স মানে হচ্ছে আমার ডলির টাকাটাও বের হয়েছে। ডলি কত 315 টাকা ডলির, লিলির টাকাটাও 315 টাকা। এখন আমার প্রশ্নে চেয়েছে বনি কত টাকা পেলেন, তাহলে বনি যেহেতু আমাদের 2 গুণ, তার মানে 315 ইন্টু 2, তার মানে 630। এটি মূলত উত্তর। বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। এবার আমরা 53 নম্বর অঙ্কটা করব। 53 নম্বর অঙ্কে বলা হচ্ছে 2600 টাকা আমরা 3 জনের মাঝে ভাগ করে দিব। প্রথম ব্যক্তি আমরা যদি লিখি প্রথম ব্যক্তি, তারপর হচ্ছে দ্বিতীয় ব্যক্তি, প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, এবং এখানে আমাদের আরেকজন আছে তৃতীয় ব্যক্তি। এই 3 জনের মাঝে আমি ভাগ করে দেব কত টাকা 2600 টাকা আমি ভাগ করে দেব। তবে এখানে আমাকে শর্ত দেওয়া আছে। শর্তটা হচ্ছে এরকম যে প্রথম যে ব্যক্তিটা এটি দ্বিতীয় যে ব্যক্তি আছে তার দ্বিগুণ পাবে, অর্থাৎ দ্বিতীয় ব্যক্তির চেয়ে দ্বিগুণ পাবে। এখন দ্বিতীয় ব্যক্তির যদি দ্বিগুণ পায় তার মানে এর দ্বিগুণ পাবে এই ব্যক্তিটা, রাইট? এর দ্বিগুণ পাবে। তারপরে আমার যে তথ্যটা আছে সেটি হচ্ছে যে দ্বিতীয় যে ব্যক্তি এটা তৃতীয় ব্যক্তির আবার 10 ভাগের 1 ভাগ পাবে। দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তির, অর্থাৎ তৃতীয় ব্যক্তি যা পাবে এই তৃতীয় ব্যক্তির আপনার 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ এখানে সে যা পাবে এই টাকাটার 10 ভাগের 1 ভাগ পাবে কে? দ্বিতীয় ব্যক্তি, রাইট? তাহলে আমাদের এই জায়গায় অঙ্কটা কিভাবে দাঁড় করাবো, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এবং চিন্তাটা যদি স্বচ্ছ না হয় তাহলে কিন্তু অঙ্কটা জটিল হয়ে যায়। কিভাবে দেখেন, প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি দ্বিগুণ পাচ্ছে, আর দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি 10 ভাগের 1 ভাগ পাচ্ছে। আপনার কনসেপ্ট কিন্তু বলে যে তৃতীয় ব্যক্তিকে যদি x ধরে নেন তাহলে এটি আসবে কত, এত আসবে, আবার এটি আসবে কত x/10 দ্বিগুণ, তার মানে কি 2x/10। দেখেন এভাবে কিন্তু কনসেপ্টটা আমি পূর্বে যা বললাম তার ভিত্তিতে কিন্তু এটাই সঠিক। কথা বুঝতে পারছেন কিনা? কিন্তু আজকে আমরা সমীকরণটাকে সহজীকরণের জন্য একটি চমৎকার বেসিক শিখব। ওকে, চমৎকার বেসিক শিখব, সেটি কি? এটি আপাতত থাক।
ধরেন আমি যদি শুধু কোট করি যে ক একজন এবং খ একজন, এখন ক মূলত কর কাছে যে টাকাটা আছে এটা ক্ষয়ের 10/1 ধরে নেন, 10/1 এর মানেটা হচ্ছে কর টাকা যদি 100 থাকে তাহলে এর টাকা আছে কত, 100 × 10^1 অর্থাৎ 10 টাকা, রাইট? এটা হচ্ছে আমাদের সরাসরি যদি সংখ্যা ইউজ করে চিন্তা করে। এখন ধরেন সংখ্যা যদি না থাকে, এখানে তো আমার রেজাল্টটা 10 আসছিল, এটা 10/10 আসছিল, এটা তো চমৎকার, এখানে তো কোনো সমস্যা নেই। কিন্তু সংখ্যা না এসে যখন আপনি ধরে নেবেন তখন ব্যাপারটা জটিল হয়ে দাঁড়ায়। কিভাবে? ধরে নেন ক্ষয়ের আপনাকে ধরে নিতে হবে, আপনি জানেন না যে ক্ষয়ের টাকা হচ্ছে এক্স, তাহলে তার 10/1 যদি কয়ের হয় তাহলে তার টাকা হবে কত, এক্সের 10/1 তাহলে x/10, রাইট? অর্থাৎ এটা হবে। এখন একটু বোঝার চেষ্টা করেন। এখন আমি ধরে নিচ্ছি যে এই দুজনের টাকা ছিল 50 টাকা। কত? 50 টাকা। তাহলে আপনাকে যেটা সমাধান করতে হবে যে 10/x/10 আর ও খর হচ্ছে x, তাহলে আপনার রেজাল্টটা হবে কত, 50। 50 যদি হয় তাহলে 10 লসাগু, তাহলে x আবার কি 10x সমান 50, তাহলে আবার দাঁড়াচ্ছে x, মানে এখানে তাহলে আমার 11x দাঁড়াবে, সরি আমাদের এখানে কত, x তাই না? ওকে, তাহলে আমাদের ওকে এখানে তাহলে দাঁড়াচ্ছে 11x আর এখানে হচ্ছে কত, 500, রাইট? আমার মনে হয় এটা স্মুথ সংখ্যা নেওয়া উচিত ছিল যাতে করে আইডিয়াটা আরো সুন্দর করে দাঁড় করানো যেত। ওকে, তাহলে আমার এখানে x এর মানটা গিয়ে দাঁড়াচ্ছে 500কে আমি 11 দিয়ে ভাগ করলে যা আসবো তাই। ওকে, তাহলে আমি এখানে 550 দিই, তাহলে আপনাদের জন্য কনসেপ্টটা বুঝতে সুবিধা হবে। ওকে, 550 তো হবে না, 55। ওকে, আমি ধরে নিচ্ছি যে ক এবং খ এর টাকা রয়েছে 55 টাকা, তাহলে এখানে বলা হচ্ছে কর টাকাটা হচ্ছে ক্ষয়ের 10/1। ওকে, আমি যদি তাহলে এটি হিসাব করি তাহলে বিষয়টি দাঁড়াচ্ছে এরকম, অর্থাৎ আপনি যদি কাটাকাটি করেন তাহলে এখানে আস্তে আস্তে কত, 50, রাইট? অর্থাৎ এক্স হচ্ছে আপনার কত, 50। আর তাহলে এখানে আমার এই জায়গায় যদি মানটা বসান তাহলে 50-এর 10/1, তার মানে কত, 5 টাকা। আপনার অঙ্কটা হয়ে গেল। কিন্তু আপনি যদি ভগ্নাংশটা এড়াতেন তাহলে আপনার কিন্তু এই লসাগুটা করতে হতো না। অর্থাৎ আপনি আইডিয়াটাকে যদি এভাবে দাঁড় করাতেন তাহলে নিশ্চয়ই সুন্দর হতো। কিভাবে? যে এখানে আমরা এটি না ধরে, আমরা তো এখানে বলছি যে 10/1 কার, 1 হচ্ছে ক আর 10 হচ্ছে আমার কি, খ, রাইট? আমরা বলছি যে ভগ্নাংশের ভাষায় এখানে 10 হচ্ছে খ, 1 হচ্ছে ক, তার মানে আমরা ডিরেক্টলি ক যদি x ধরি তাহলে খ হবে কত, 10x। তাহলে আমরা এখানে সরাসরি এটা 10x ধরে নিতাম আর এটা ধরে নিতাম কত, শুধুমাত্র x। যদি ভগ্নাংশটাকে আপনি এভাবে চিন্তা করেন যে 10/1 ক, তার মানে ক 1 মানে কি, সরাসরি x, আর খ 10 মানে কি, 10x। ক্লিয়ার? তাহলে আমার কি হতো, আমি মুখে মুখে x আর 10x সমান সমান 55, তাহলে আমার 11x হয়ে যেত, 55 হয়ে যেত, সুতরাং x সমান সমান আমার 5 হয়ে যেত। দেখুন এই সমীকরণটা কিন্তু আমাদের জন্য বেশ সহজ, এই সমীকরণটা আমাদের জন্য বেশ সহজ। অর্থাৎ আমি যে মেসেজটি আপনাদেরকে দিতে চাচ্ছি সেটি হচ্ছে পারতপক্ষে আপনি ভগ্নাংশ এড়িয়ে যাবেন, সেটা ভালো। তাহলে আমরা এই যে প্রদত্ত অঙ্কটি, এবার যদি আমরা এই প্রদত্ত অঙ্কটি দেখি যে এখানে
আমরা কি করব, যে তৃতীয় ব্যক্তির যা আছে তার 10/1 এত। তাহলে 10/1 কনসেপ্টটার মাঝে 1/10 মাঝে এই 1 হচ্ছে দ্বিতীয় ব্যক্তি, আর 10 হচ্ছে কে, তৃতীয় ব্যক্তি। তাহলে 10 মানে কি 10x, তাহলে 10টা x থেকে 1 কত হবে, একটা x। তার মানে আমি যদি তৃতীয় ব্যক্তিকে 10x ধরে নেই, এটাকে তাহলে আমার x হচ্ছে, কারণ 10টা x, এর ভিতরে একটা x। তার মানে কি, আপনার যদি এখানে 2/5 থাকতো তাহলে আপনি কি করতেন, তাহলে এটাকে ধরে নিতেন 5x আর লবটাকে ধরে নিতেন 2x, তাহলে আপনার ভগ্নাংশটা চলে যেত। এবার যদি 5x বা আপনার যদি এরকম কখনো হয় যে 11/5, যে খ হচ্ছে 11 ভাগ, ক হচ্ছে 5 ভাগ, তার মানে আপনি খটা ধরে নেন 11x, ক ধরে নেন 5x, তাহলে আমার ভগ্নাংশ এড়ানো হলো। ক্লিয়ার? ওকে, এবার তাহলে এই অঙ্কে আমরা যে কাজটা করতে পারলাম সেটা হচ্ছে ভগ্নাংশকে তুলে দিলাম। এখন এই জায়গায় দ্বিতীয় ব্যক্তির দ্বিগুণ পাবে কে, প্রথম ব্যক্তি। তাহলে দেখেন আমাদের এই তিনজনের টাকা হচ্ছে কত, 2600। তাহলে এটি হচ্ছে মূলত আমার কি শর্ত মতে, শর্ত মতে যদি এটি হয় তাহলে আমাদের এটি সমান হচ্ছে কত, 2600, রাইট? তাহলে আমাদের এখানে 10টা এক্স, আরও 3টা এক্স, আমাদের 13x, ওদিকে হচ্ছে 2600 এক্স, 2600 বাই হচ্ছে 13, 2 এখানে হচ্ছে 2, তাহলে আমাদের এক্স এর মান আমরা পেয়ে গেলাম কত, 200। এখন প্রশ্নে জানতে চাওয়া হয়েছে তৃতীয় ব্যক্তি কত টাকা পেল, অর্থাৎ এই 10x এর মানটা বের করব। তাহলে 10x এর মান যদি আমরা বের করি, এখানে আমার কত, 200 টাকা, তাহলে 2 আরও হচ্ছে 3টা শূন্য, তার মানে আমাদের কত হচ্ছে 2000। আশা করি বুঝতে পেরেছেন। প্লিজ যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন, আর যদি বুঝতে না পারেন তাহলে নো লিখুন, খুব দ্রুত কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। আমরা এবার 56 নম্বর অঙ্কটা দেখব। 56 নম্বর অঙ্ক। 56 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, বলা হয়েছে, একটু জাস্ট মিনিট, আমাদের ভিডিওটা একটু দেখে নিই। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এবার 56 নম্বর অঙ্কটা দেখব। 56 নম্বর অঙ্কে দেখেন যে অ আ ই, অ আ ই, এই তিনজন, এর মধ্যে 1400 টাকা ভাগ করব আমরা, 1400 টাকা আমরা ভাগ করব। ক্লিয়ার? দেখব শর্তটা কি, শর্তটা হচ্ছে যে অ পায় আ এর দ্বিগুণ, অর্থাৎ এখানে
স্বর আ পাবে, অ এর কি অ পাবে, স্বর অ পাবে, স্বর আর দ্বিগুণ, অর্থাৎ ও যা পাবে তার দ্বিগুণ পাবে কি স্বর অ। এবার আবার আ স্বর আ পাবে অর্শ ই এর দ্বিগুণ, স্বর আ পাবে অর্শ ই এর দ্বিগুণ, অর্থাৎ এ যা পাবে তার দ্বিগুণ পাবে কে স্বর আ। ক্লিয়ার? তার মানে এবার তাহলে খুব সহজ, এবার শর্ত দাঁড়ানো কঠিন না, কারণ কোথাও কোনো ভগ্নাংশ নেই, কোনো ঝামেলা নেই। আমরা বুঝতেই পারতেছি যে এর উপর নির্ভর করতেছে স্বর আ, এর উপর নির্ভর করতেছে স্বর অ। তার মানে যার উপর নির্ভর করে তাকে আপনি ধরে নেবেন এক্স, তারপর এটি হবে আমার দ্বিগুণ, তাহলে এটা হচ্ছে আমার 2x, এরপর এর দ্বিগুণ হবে এটা, তার মানে কি এর দ্বিগুণ 2x, এর দ্বিগুণ মানে কত 4x, রাইট? তাহলে এই যে আমরা 4x পেলাম, এই 4x প্লাস 2x প্লাস x সমান সমান হচ্ছে আমাদের কত 1400। তাহলে এই জায়গায় যদি আমরা শর্ত মতে হিসাব করি তাহলে কয়টা হচ্ছে 6টা 7টা x, আর ওদিকে হচ্ছে 1400, তাহলে x সমান সমান এখানে 1400 আর 7, তার মানে কত 200। এবার প্রশ্নে কি চাওয়া হয়েছে যে স্বর অ কত পেল, প্রশ্নে এতে জানতে চাওয়া হয়েছে। এখন স্বর অ কত পেল আমরা যদি হিসাব করি, স্বর অ এর মান হচ্ছে কত 4x, তাহলে 4x সমান সমান আমার কত 4 ইন্টু 200, তাহলে কত হচ্ছে আমার 800। তাহলে উত্তর হচ্ছে কত 800। আশা করি ইনশাল্লাহ এই ম্যাথটা পারবেন, তারপরেও খুব দ্রুত একটু কমেন্ট করুন। এখানে বলা হচ্ছে সমীকরণ তৈরি করে দিলেই হবে, বাকিটুকু করতে পারবো স্যার। ইয়েস, আমি অবশ্যই সমীকরণ তৈরি করে দেব সামনের দিকে, কিন্তু আপাতত আলোচনার ধারাবাহিকতায় যদি আমি নিচ থেকে গ্যাপ রাখি, বাকি অন্যান্য যারা আছেন তারা শান্তি পাবেন না। কথা বুঝতে পারেন? আমার আলোচনা ছন্দ চলতে থাক, পরবর্তীতে আমি নিজ থেকেই করব, এই ব্যাপারে আপনাদের চিন্তা করতে হবে না। আর আমি একটি ক্লাসের এরিয়া নিয়ে আমাকে একটু ভাবতে দেন, সেটা ভালো হয়, কারণ প্রতি ক্লাসে আপনাদের কথা শুনতে গিয়ে আমার ক্লাসের ছন্দে সমস্যা হয়, ক্লাসে ছন্দ হারিয়ে ফেলি, আর অহেতুক একটা পরিবেশ তৈরি হয়। আমি রিকোয়েস্ট করব যে বিষয়গুলি আমার পক্ষ থেকে সিদ্ধান্ত নিতে দিন, সেটি ভালো। আপনারা মনে হয় আমার কথাটা আপনারা বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন, কারণ হচ্ছে আমি চাই না একটা চমৎকার ক্লাস বারবার বিভিন্ন মত ভিন্নতায় মনোযোগ ভিন্ন দিকে যাক। ধন্যবাদ। আর এমনিতেই আমি শুধু শর্ত তৈরি করে দিতাম, কারণ হচ্ছে যে আমার বইতেও আমি সেটাই করেছি, যে সবগুলো অঙ্কের সমাধান আমি এখানে দেইনি, সমীকরণ তৈরি করে দিয়েছি, তারপর লিখে দিয়েছি নিজে নিজে করুন। ওকে, এবার আপনারা 57 নম্বর অঙ্কটা করে নেবেন। আটান্ন নম্বর অঙ্কটাও আপনারা পারবেন। আমার মনে হয় আপনারা যদি লক্ষ্য করেন যে 59 নম্বর অঙ্কটা নিয়ে আমার একটু কথা বলা উচিত, আর বাকি অঙ্কগুলো আমার মনে হয় যে আপনারা সবাই পাবেন। একটু দয়া করে দেখুন যে 59 নম্বর অঙ্কটা, 59 নম্বর অঙ্কটা একটু দেখতে থাকুন। দেখুন আপনারা এই অঙ্কটা একটু দেখুন, 59 নম্বর অঙ্কটা। 59 নম্বর অঙ্কে বলা হচ্ছে ABC তিনজনের কথা বলা হচ্ছে। 59, এটি খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তো একটু সিরিয়াস হন। যে এ আছে আমার, বি আছে, সি আছে, এ বি সি। ওকে, এ বি সি।
এখানে এই তিনটার ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে এই তিনজনের মাঝে আমরা একটা চমৎকার শর্ত দেওয়া হয়েছে। শর্তটা একটু যদি আমরা দেখি যে এ এর অংশের 2 গুণ, অর্থাৎ এর একটা অংশ আছে, মানে এই যে এটা দেখতে পাচ্ছেন তার একটা অংশ আছে, আমি জানি না অংশটা কত, আমি একটি শূন্যস্থান রেখেই লিখি। এই যে একটা অংশ আছে, ধরে নিচ্ছি এই একটা অংশ আছে, এর একটা অংশ, একে যদি এই অংশটাকে যদি আপনি দ্বিগুণ করেন, কি করেন, দ্বিগুণ করলে যেটা হবে, ওকে, বি এর যে অংশটা আছে, বি এর যে অংশ আছে, ওকে, এই বি এর অংশের যদি আপনি কি করেন 3 গুণ করেন, ওকে, তাহলে এরপর বলা হচ্ছে সি এর অংশ, সি এর যে অংশ আছে, এই সি এর অংশের যদি কি করেন 3 গুণ, কত গুণ, 4 গুণ, 4 গুণ যদি করেন তাহলে এরা পরস্পর সমান হবে। অর্থাৎ আমরা এখানে যে বিষয়টি একটু বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে যে এর যে অংশটা আছে এটাকে যদি আমরা দ্বিগুণ করি, বি এর যে অংশটা আছে একে যদি 3 গুণ করি, সি এর যে অংশটা আছে এই অংশটাকে যদি 4 গুণ করি, তাহলে এই যে 4 গুণ আর 3 গুণ আর 2 গুণ এরা পরস্পর সমান। ক্লিয়ার? বিষয়টা একটু ভালো করে একটু লক্ষ্য করেন। এখন আমাদের প্রথম যে প্রশ্নটাই সেটি হচ্ছে আমরা তো সরাসরি এর অংশ কত সেটা তো আমরা জানি না, যেহেতু জানি না তাহলে আমাকে সেটা ধরে নিতে হবে যে এর অংশটা হচ্ছে মূলত কত, এক্স। তাহলে এর অংশ যদি এক্স হয় তাকে যদি আপনি দ্বিগুণ করেন তখন সেটা কত হবে, 2x। তাই কিনা? এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? আমি আবারও বলছি যে এর যে অংশটা ওই অংশটাকে দ্বিগুণ করলে, বি এর যে অংশটা তাকে 3 গুণ করলে, সি এর যে অংশটা তাকে 4 গুণ করলে আমরা এই তিনটাই পরস্পর সমান পাবো। এই তিনটাই পরস্পর সমান, খুবই ইম্পর্টেন্ট আইডিয়া। এরপর বলা হচ্ছে কি, ঠিক আছে আমি কারোরটাই জানি না, এ বি সি কারোর অংশই জানি না, আমি ধরে নিলাম এর অংশটা হচ্ছে এক্স। তাহলে এর অংশ যদি এক্স হয় তাহলে তাকে দ্বিগুণ করলে আমি পাবো কত, 2x। তার মানে এখানে রেজাল্ট যাই হোক না কেন, যে বি এর অংশ যাই হোক না কেন, যে আমি যদি বলি বি এর অংশের 3 গুণ, এটা হচ্ছে কি সি এর অংশের 4 গুণ, তার মানে যাই হোক না কেন এটার রেজাল্টটাও কিন্তু আমার 2x হবে, যেহেতু এটা সমান, আর এটাও কত হবে, 2x হবে। তার মানে কি এটার মানও আমার 2x হবে, এটার মানও আমাদের 2x হবে। কারণ কি অঙ্কে তো বলাই হচ্ছে এ থেকে 3 গুণ করলে সমান হওয়া, মানে কি এর মান যদি 2x হয় তাহলে এর মানও 2x হবে, এর মানও 2x হবে। খুব সহজ বাংলা। এখন তাহলে আমাদের তো আবার এখানে বি এর অংশটা বের করে নিতে হবে, যেমন এর অংশটা আমরা ধরে নিয়ে বের করলাম, রাইট? তাহলে আমরা এখানে একটা ছোট্ট একটা ট্রিক্স অবলম্বন করব। ট্রিক্সটা কি, যে আমরা যদি ধরে নেই যে এটা বি এর অংশ, দেখেন আমরা যদি এটা কাজ করি, বি এর অংশ এটার 3 গুণ সমান হচ্ছে 2x। বি এর অংশকে 3 গুণ করলে কত আসবে, 2x। সুতরাং আমরা এখানে বি এর অংশটা ডিরেক্টলি পেয়ে যাচ্ছি, কত, 2x কে 3 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি বি এর অংশ। দেখেন অসাধারণ যে আমরা কি বি এর অংশটা পেয়ে যাচ্ছি 2x/3। তাহলে এবার মনে হয় বুঝতে পেরেছেন যে এবার তাহলে সি এর অংশটাও আমরা বের করতে পারবো কিভাবে। দেখেন সি এর অংশ ইন্টু 4, এটার মান কত হবে, 2x হবে, 2x, রাইট? তাহলে এই জায়গায় লক্ষ্য করুন যে সুতরাং সি এর অংশ
সমান 2x/4, কাটাকাটি করলে x/2, x/কি 2। তাহলে x/যদি 2 হয় তাহলে আমরা এই মানটাও পেয়ে গেলাম, সি এর অংশটাও আমরা পেয়ে গেলাম। সি এর অংশটা তাহলে কত দাঁড়ালো? x/2। ক্লিয়ার? এবার এই তিনটা অংশ ব্যাপারে আমাদের কি তথ্য বলা হচ্ছে এটা আমরা দেখব। এবার আপনারা এইটুকু বুঝতে পেরেছেন কিনা প্লিজ একটু দ্রুত একটু কমেন্টে জানান যে এইটুকু আপনার বুঝতে পারছেন কিনা, তারপরে আমরা বাকি অঙ্কটা করব। এখন এখানে প্রশ্নে যেটা বলা হচ্ছে যে এই তিনজনের মাঝে 26 টাকা, এত কষ্ট করলাম হিসাব মাত্র 26 টাকার, যে 26 টাকা এই তিনজনের মাঝে বন্টন করা হবে। তাহলে আমরা এখানে x পেলাম, এখানে 2x/3 পেলাম, এখানে x/2 পেলাম, রাইট? ওকে, আমি এই জায়গাটায় আরো একবার একটু কথা বলতেছি, তার আগে আপনাকে প্রশ্নটা আরো একবার পড়তে হবে। ওকে, আমি আবারও বলছি যে আপনারা যে প্রশ্ন উত্থাপন করেছেন তার আগে আপনাকে আগে প্রশ্ন পড়তে হবে। হ্যাঁ, আমি জাস্ট 3 or 4 সেকেন্ড দিচ্ছি, যারা বুঝতে পারেনি তারা আবার পুনরায় প্রশ্নটা পড়েন। ওকে, এবার প্রশ্ন পড়ার পর আমার দিকে লক্ষ্য করেন। প্রশ্নে যে জিনিসটা বলা হচ্ছে, প্রশ্নের কাজে কিন্তু আপনাকে জটিলভাবে পেঁচানো। ওকে, প্রশ্নটাকে আগে ভালো করে পড়তে হবে। প্রশ্নে দেখেন, আপনি যদি 26 টাকা ভাগ করে দিতে চান তাহলে কে কত ভাগ পাবে বা কত গুণ কে পাবে সেটা কিন্তু আপনাকে জানতে হবে, নচেত ভাগ করতে পারবেন না। ধরেন আপনি আপনার বন্ধুর 3 জন বন্ধুর মাঝে কিছু টাকা ভাগ করে দিতে চান, এখন যদি কোনো শর্ত না থাকে যে ও 2 গুণ, ও 1 গুণ, ও 4 গুণ পাবে, এরকম শর্ত না থাকলে, অথবা যদি এমন না থাকে যে 5 ভাগের 1 ভাগ সে পাবে, 2 ভাগ সে পাবে, 3 ভাগ সে পাবে, কোনো না কোনো ভাবে একটা শর্ত থাকতে হবে। সেটি ভগ্নাংশের শর্ত হোক, সেটি কত গুণ, কার চেয়ে কে কত গুণ পাবে সে, অথবা কার চেয়ে সে কয় টাকা বেশি পাবে, যে কোনো একটা শর্ত থাকতে হবে। এই শর্ত ব্যতীত আপনি ভাগ করতে পারবেন না। এখন বিষয়টা হচ্ছে, আমি যদি 26 টাকা ভাগ করে দিতে চাই তাহলে আমার জানতে হবে এ কত পাবে, বি কত পাবে, সি কত পাবে। তারা খুব চালাকি করেছে। চালাকি করেছে কি, কারোর ভাগটাই তারা বলে দেয় নাই। তারা কি করেছে, তারা ছোট্ট একটা কাজ করেছে, সেটা হচ্ছে একটা মানে দেখা যায় ঘুরিয়ে একটা কনসেপ্ট তারা দিয়েছে। সেটা কি, যে এক্স এর যে অংশটা আছে এই অংশকে দ্বিগুণ করলে যে রেজাল্টটা আসবে, ঠিক একইভাবে বিয়ের তো একটা অংশ আছে, আপনি মনে মনে জানেন না যে বিয়ের অংশটা, কিন্তু এটা তো ফিল করতেছেন যে বিয়ের একটা অংশ আছে। অঙ্কে শুধু বলা হচ্ছে ওই বিয়ের অংশটাকে আর যদি আপনি 3 গুণ করেন তাহলে এর সমান হবে। এর সমান হওয়া মানে কি, এর 2x হয়েছে তাহলে এরও 2x হবে। আবার সি এর ক্ষেত্রেও তারা একই চালাকি ফলো করেছে, যে সি এর যে অংশটা আছে ওকে যদি আপনি 4 গুণ করেন তাহলে এই যে x এর দ্বিগুণের সমান হবে। তার মানে কি, x এর দ্বিগুণের সমান কত, 2x, তার মানে এটার রেজাল্টটা 2x হবে। তাদের অংশ কত সেটা আপনি বুঝতে পারেন আর না পারেন, এইটুকু তো বের করতে পারলেন যে প্রত্যেকের মালিকানা, মানে তাদের যে রেজাল্টটা, ফাইনাল রেজাল্টটা হবে 2x 2x 2x। এখন আমার কথা হচ্ছে, এই এর ভিত্তিতে তো আমি ভাগ করে দিতে পারবো না, কারণ এখানে তো প্রত্যেকের বলছে মানে মূল সম্পদটাকে 4 গুণ করতেছে, সি এর যা ভাগ পাবে তার 4 গুণ 2x হচ্ছে, তার মানে সে 2x ভাগ পাচ্ছে না। আবার বি এর যে অংশ তার 3 গুণ করে 2x হচ্ছে, তার মানে 2x তার ভাগ না, ভাগ হচ্ছে এটা, যত অংশ তার।
তার মানে আপনি এর উপর ভিত্তি করে ভাগ করে দিতে পারেন না। আপনি যদি এর উপর ভিত্তি করে 26কে 3 ভাগ করে দেন তাহলে ভুল হবে। কেন ভুল হবে? কারণ এই 2x তো তার অংশ না, সেটা হচ্ছে তার অংশজাত তার 4 গুণ, বি এর অংশজাত তার 3 গুণ, একইভাবে এর অংশজাত তার দ্বিগুণ। আমার মনে হয় কথাটা বুঝতে পারছেন। এই কারণে আমরা বি এর 3 অংশ সমান এত দিলাম, তাহলে বি এর অংশ ঐকিক নিয়মে কত হবে? 3 দিয়ে ভাগ করলে যা আসবে এটি হচ্ছে বি এর অংশ। একইভাবে সি এর অংশ আমার 4 গুণ সমান 2x, তাহলে সি এর অংশটা পাচ্ছে কি 2x/4 x/2। তার মানে কি এবার এই তিনটার ভিত্তিতে আপনি রেজাল্ট বের করবেন কত? 26। অর্থাৎ এটাই আপনারা সমাধান করলে হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এটি শর্ত মতে। বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে এবার খুব দ্রুত কমেন্ট করে ফেলুন। আর আরেকটি বিষয় আমি একটু বলে নেই, আপনারা নিউ মান্থের যে পেমেন্টটা, সেটা আপনারা আজকে মানে যেহেতু লাস্ট ডে, খুব দ্রুত পে করে ফেলুন। পে করার পর নতুন গ্রুপে যুক্ত হয়ে যান। কারণ হচ্ছে আপনারা হয়তো শেষ মুহূর্তে যদি তাড়াহুড়া করেন, সেই ক্ষেত্রে আমাদের অফিসিয়াল টিম মেম্বার একটু কম, সেক্ষেত্রে আমার উপর ব্যক্তিগতভাবে প্রেশার হয়ে যাবে। সঙ্গত কারণেই আপনারা যদি মনে করেন যে না ঠিক আছে, আমি যেহেতু রিনিউ করব, কবিয়াল নূর স্যারের সাথে থাকবো, সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যাতে আমার উপর অত্যাধিক প্রেশারটা না হয়। কারণ আমাকে নিয়মিতভাবে বই লিখতে হয়, পাশাপাশি আপনাদের ক্লাস নিতে হয়, এর আগে আমার যে ব্যাচ আছে সেগুলিও পড়াতে হয়। তবে ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা সব কিছুই পুরো সিস্টেমটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। পুরো সিস্টেম অনেক উন্নত হচ্ছে, কিন্তু সে পর্যন্ত পৌঁছা পর্যন্ত আপনাদের সহযোগিতা এটা একান্তভাবেই দরকার। তো আপনারা এই বিষয়টি একটু মাথায় রাখবেন। অনেকেই পেমেন্ট করে ফেলছেন, বিশেষ করে যারা বাকি রয়েছেন তারা দ্রুত পেমেন্ট করে নতুন গ্রুপে যুক্ত হয়ে যান। ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই ক্লাস শুরু করে দেব। ওকে, এবার তাহলে আমরা একটু লক্ষ্য করি যে এখানে ওকে, যা হোক আমরা মোটামুটি অনেকগুলো অঙ্ক করে ফেললাম। আমরা আরও কিছু অঙ্ক করব, তবে কিছু অঙ্ক আমরা হোমওয়ার্ক দেব। ওকে, আপনারা করবেন, না হলে প্রবলেম সলভ ক্লাসে তো আমি সরাসরি সমাধান করবই। আপনি 60, 61, 62, 62 না 62 অঙ্কটা করাবো, আর হচ্ছে 61 অঙ্কটাও আমি করাবো। ওকে, 61 অঙ্কটাও আমি করাবো, লক্ষ্য করেন। আর একটা রিকোয়েস্ট থাকবে, অন্তত এই চ্যাপ্টারে যে সমীকরণগুলো আমি বুঝিয়ে দিচ্ছি আপনারা একটু দয়া করে এটা হোমওয়ার্ক করে আপনাদের অ্যাসাইনমেন্টটা গ্রুপে দেবেন। ওকে, যাতে করে আমি একটু বুঝতে পারি যে আপনারা সমীকরণগুলো সমাধান করতে সক্ষম হয়েছে। ওকে, এখানে 61 যদি লক্ষ্য করেন, 61-এ এখানে বলা হচ্ছে যে মাতা ও কন্যার ওজন 250 পাউন্ড। মানে আমরা যদি দেখি মাতা প্লাস কন্যা, এই দুজনের মিলে ওজন হচ্ছে 250 পাউন্ড। এখন বলা হচ্ছে মাতার যে ওজন কন্যার ওজনের দ্বিগুণ, কি 1.5 গুণ। ওকে, মাতার ওজনটা হচ্ছে কন্যার ওজনের 1.5 গুণ। তার মানে কন্যার ওজন যদি x হয়, তাহলে এই x এর 1.5 গুণ হচ্ছে মাতার। তবে এটি স্বাভাবিক যে আমরা এইভাবে কখনোই দশমিক নিয়ে অঙ্ক সমাধান করব না। কেন করব না? এতে করে আপনার জটিলতা তৈরি হবে। কারণ এই দুটো যোগ করে যখন আপনি 250 লিখবেন, পরের লাইনেও কিন্তু আপনার কি হচ্ছে, এই সমস্যাটাই আপনার থেকে যাবে। কিভাবে? যে এখানে যেহেতু 1.5x, 1.5x আবার x 250, তাহলে দেখেন আবার হচ্ছে কি এখানে 2.5x সমান 250। যদিও এটি ছোট অঙ্ক, হয়তো সমস্যা থাকবে না,
কিন্তু শেষ পর্যন্ত তো আমাদের সমস্যাটা আসবেই যে 2.5 দেখেন এখানে শেষ পর্যন্ত হলেও কিন্তু সমস্যাটা রয়ে গেল। ওকে, দশমিক হয়তো তুলে নিলে হয়তো দেখা যাচ্ছে এখানে একটা শূন্য বাড়বে, তার মানে যারা এক্সপার্ট আছেন তাদের জন্য সমস্যা না। কিন্তু আপনি যদি অঙ্কটা একটু ঘুরিয়ে নেন তাহলে কিন্তু এটা আরও একটু সুবিধা হয়। কিভাবে? যে দেড় গুণ কনসেপ্টটা মানেই কিন্তু এটা, অর্থাৎ b/2, তার মানে কর্নার যদি 2x হয় তাহলে মাথা হচ্ছে 3x, কর্নার 2x হলে মাথা হচ্ছে কি আমার 3x, রাইট? এখন তাহলে যদি এটি হয় অর্থাৎ আমরা কিন্তু ডিরেক্টলি তাহলে কর্নার 2x ধরতে পারি, মাথা 3x ধরতে পারি, 250। এবার কিন্তু 5x 250। ওকে, এখন এই জায়গায় কিন্তু লক্ষ্য করে দেখেন x সমান সমান আমাদের যেটি দাঁড়াচ্ছে 50/5। আপনি হয়তো বলতে পারেন যে এখানেও তো একই অবস্থা, যে এখানে ডিরেক্টলি x এর মান বের হলো। এখন অঙ্কে চেয়েছে কারটা? অঙ্কে চেয়েছে যে কর্নার ওজন কত, তাহলে কর্নার ওজন হচ্ছে আমাদের 2x, তাহলে 2x যদি হয় 2 × 50, তার মানে কত 100। এখন শুনেন, আপনি এটা ছোট অঙ্ক, চর্চাটা ছোট থেকেই করতে হবে, ক্লিয়ার? ছোট থেকেই করতে হবে যাতে করে আপনি কোনো জটিলতায় না পড়েন। সমীকরণ, স্মার্ট সমীকরণ হচ্ছে যে সমীকরণটা আপনি কত সহজে দাঁড় করাতে পারতেছে। আর যেটা হচ্ছে আপনার, আমরা একটা জিনিস বুঝলাম আর হুবহু দাঁড় করালাম, কিন্তু ক্যালকুলেশনে গিয়ে সময় বেশি লাগলো, এটি কিন্তু স্মার্ট ইকুয়েশন না। এই বিষয়টা একটু আপনাদের মাথায় রাখতে হবে, ক্লিয়ার? ওকে, বলেন বুঝতে পেরেছেন কিনা? 59 কি সমস্যা? 59 নম্বর অঙ্কটা আমি করেছি ভাই, আপনি সম্ভবত কোনো কারণে মিস করেছেন। 59 নম্বর অঙ্কটা আমি করেছি, আপনারা অবশ্যই 59 নম্বর অঙ্কটা দেখবেন, মাত্রই সলভ করেছি। এখানে এটি পারবেন, 62 নম্বর আমার মনে হয় পারবেন আপনারা। প্লিজ একটু দেখেন তো 62 নাম্বারটা আপনারা পারবেন কিনা। 62 নাম্বার যদি পারেন তাহলে আর আমি করতেছি না, কারণ এটি খুবই সহজ অঙ্ক। 62, 63 এগুলি আপনারা পারবেন। ওকে, আমি শুধু একটু বলে যাই যে একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে 2700 টাকা চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থীর 3 গুণ পরিমাণ চকলেট পেল। এখন ক্লাসে মোট শিক্ষার্থী x হলে তাহলে চকলেট হবে তার 3x, রাইট? তাহলে এক সংখ্যক শিক্ষার্থী চকলেট পেয়েছে 3x করে, অর্থাৎ যদি দুজন শিক্ষার্থী থাকে তাহলে চকলেট পেয়েছে 6টা করে। তাহলে মোট চকলেট হবে আমার শিক্ষার্থী আর চকলেট, এটা গুণ করতে হবে, ক্লিয়ার? 63 নাম্বারটা আপনারা পারবেন। 63 নাম্বারটাও খুব সহজ, আপনারা একটু ট্রাই করেন, না হলে ইনশাল্লাহ আমরা দেখব। এখানে 65 নাম্বারটার কথা বলছেন, 65 নাম্বারটা কি সলভ করে দিতে হবে? সরি, সলভ করে দিতে হবে, কারণ আপনাদেরকে আমি তো পাটিগণিত পড়াইনি। যারা পাটিগণিত পড়েছেন তাদের হয়তো সলভ লাগবে না, আমি ইকুয়েশনটা দাঁড় করিয়ে দিচ্ছি। আপনারা জানেন ভগ্নাংশের দুটো অংশ থাকে, একটা অংশ হচ্ছে লব আর একটা অংশ হচ্ছে কি হর, বুঝেন কি থাকে? এখন লক্ষ্য করে দেখেন যে একটি ভগ্নাংশের হর লব অপেক্ষা 1 বেশি। আমরা কিন্তু একটা ভগ্নাংশকে এভাবে ধরতে পারতাম, রাইট? যে x/y ধরতে পারতাম, কিন্তু না, ধরতে পারবো না, কারণ হচ্ছে এখানে বলেই দিয়েছে যে একটা যদি লব যা হবে তার চেয়ে 1 বেশি হবে কি হর। এখানে বলা আছে একটি ভগ্নাংশের হর লব অপেক্ষা 1 বেশি, অর্থাৎ লব যা হবে তার চেয়ে 1 বেশি হবে। তার মানে আপনি এটা ধরবেন না, এভাবে ধরবেন, ক্লিয়ার? ওকে, তাহলে x হচ্ছে আমার লব
আর এটা হচ্ছে মূলত আমার হর। ক্লিয়ার? ওকে, এবার বলা হচ্ছে লব থেকে যদি আমি 2 বিয়োগ করি, তার মানে দেখেন শর্তটা কি দ্বারা, এই লব থেকে আমি আগে এটা লিখি, হ্যাঁ, লেখার পর লক্ষ্য করেন যে এই লব থেকে যদি 2 বিয়োগ করা হয়, 2 বিয়োগ করে, আবার বলা হচ্ছে যে হরের সাথে যদি 2 যোগ করা হয়, 2 যোগ করা হয়, তারপর বলছে যে এরপর যে ভগ্নাংশটা দাঁড় হলো এটা হচ্ছে 1/6 এর সমান। কার সমান? 1/6 এর সমান। বেশ, তাহলে এই অঙ্কটাকে সমাধান করলেই আমাদের হয়ে যাবে। অর্থাৎ প্রথমত শর্তটা দিচ্ছে এটা যে লব, হরটা হচ্ছে লবের চাইতে 1 বেশি আমরা নিলাম। তারপরে শর্ত হচ্ছে লব থেকে যদি আমি 2 বিয়োগ করি, হরের সাথে যদি 2 যোগ করি, তাহলে এটা রেজাল্ট হবে। তাহলে উপরে আমার x-2, নিচে হচ্ছে x+3, 1/6। ওকে, তাহলে 1/6 যদি হয় তাহলে এটি হচ্ছে আমাদের 6x 12 আর এটি হচ্ছে x+3। তাহলে এখানে 6x x 3 12, তাহলে 5x 15। সুতরাং x সমান সমান হচ্ছে আমার কত? 3। তাহলে আমাদের এখানে যেটি চাওয়া হয়েছে ভগ্নাংশটি নির্ণয় করুন। তাহলে এটি যদি ভগ্নাংশ হয় তাহলে উপরে 3, নিচে কি 3 + 1, তাহলে উত্তর হবে কত? 3/4। আশা করি বুঝতে পেরেছেন। প্লিজ 3/4। ওকে, বুঝতে পারলে দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। আপনার এখানে 66 নাম্বার অঙ্কটা করার পর বাকি কিছু অঙ্ক আমি আপনাদের হোমওয়ার্ক দেব। তবু আমি এখানে বেশ কিছু অঙ্ক আলোচনা করব, শুধু এই কারণেই অনেকেই রয়েছেন যারা অনেক দুর্বল, তারা এখানে এসে আশাহত হয়ে যেতে পারে। এ কারণে আমি একটু কথা বলবো। এখানে বলা হচ্ছে যে 66 এক ব্যক্তির নিকট জাকাতের 800 টাকা আছে। কিছু সংখ্যক লোকের প্রত্যেকে 6 টাকা করে সে দিল। কিছু সংখ্যক লোক আপনি জানেন না, ধরে নেন 1 সংখ্যক। এখন এই টাকা দিলে 100 টাকা কম পড়লো। এখন আপনি যখন কিছু সংখ্যক লোককে কত করে দিলেন, এখানে 6 টাকা করে দিলেন, তখন কিন্তু আপনি যে টাকা দিয়েছেন এই টাকায় যদি 800 টাকা দিতেন তাহলে সমস্যা ছিল না। এখানে বলা হচ্ছে যে এখানে সরাসরি 100 টাকা, মানে এটা যে আপনি কিছু সংখ্যক লোককে 6 টাকা করে দিয়েছেন, যদি এতে দেখতেন যে আপনার যে 800 টাকা বাজেট এটি শেষ, তাহলে ইটস ওকে। কিন্তু এখানে বলা হচ্ছে যে 100 টাকা কম পড়ছে, তার মানে এখানে 100 টাকা অলরেডি বেশি আছে আপনি যখন দিয়ে ফেলছেন। তার মানে কি এখানে 100 যদি যোগ করেন তাহলে আর কম পড়তো না, 100 টাকা কম পড়তো না, তার মানে কি 900 টাকা। আমি আবারও বলছি, অথবা আপনি ধরেন কিছু সংখ্যক মানুষকে দিলেন, তাহলে এটার পরিমাণ কত হবে? 6x। এখন আপনি যে 800 টাকা দিয়েছেন
কিন্তু আপনি দিয়েছেন তার চেয়ে বেশি, কারণ যা দিয়েছেন সেখানে আরো 100 টাকা ভরে দিয়েছেন, কারণ 100 টাকা কম পড়ছে। তার মানে আপনি চাইলে এই শর্ত মতে দাঁড় করাতে পারেন অথবা এটা দাঁড় করাতে পারেন, দুটো একই। ক্লিয়ার? ওকে, তাহলে এই শর্তটা হিসেব করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এখানে ৬৭ নম্বর অঙ্কটা দেখেন, রহিমের আয়ের দ্বিগুণের সাথে ১১০ টাকা যোগ করলে মোট মানে রহিমের আয়টা ধরে নেবেন, ধরেন এক্স, এর সাথে দ্বিগুণ করবেন, দ্বিগুণের সাথে যদি আপনি ১১০ টাকা যোগ করে নেন তাহলে তারা যেটা দাবি করেছে সেটা হচ্ছে ৬০,০০০ হবে, এটি শর্ত মতে। ওকে, এবার পরের অঙ্কটা দেখেন, সেটি হচ্ছে ৬৮ নম্বর অঙ্কটা। ৬৮ নম্বর অঙ্কটাও খুব একটা কঠিন না। এখানে বলা হচ্ছে যে রায়হান সাধারণ গণিত উচ্চতর গণিতে ১৮৫ নম্বর পেয়েছে, যে সাধারণ গণিত অপেক্ষা উচ্চতর গণিতে ৫ নম্বর কম পেয়েছে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ যদি গণিতে সে এক্স পায় তাহলে মানে উচ্চতর গণিতে হবে x-5। ক্লিয়ার? তাহলে এই দুটোর যোগফলই হচ্ছে মূলত রেজাল্ট। ওকে, ১৮৫। ৫৯ নম্বরটা আপনারা পাবেন, এখানে কমেন্টে ৭১ থেকে আসছে। ওকে, ৬৯ নম্বর অঙ্কটা দেখেন। ৬৯ নম্বর অঙ্কটা, এটি কেন আলোচনা করতেছি, বড় অঙ্কের সময় যাতে এগুলি চিন্তা করতে পারেন। এই অঙ্কগুলো যে এটি মানে এত সহজ অঙ্ক থাকবে বিষয়টা এমন না, কিন্তু বড় অঙ্কের ভিতরে এই আইডিয়াগুলি থাকে। এই কারণে আমি আলোচনা করতেছি যে করিম এখানে বলা হচ্ছে যে তার ২ টাকা ও ৩ টাকা মানের সমান সংখ্যক স্ট্যাম্প কিনেছে। ওকে, তার মানে অর্থাৎ একটার মূল্য ধরছে কত, ২ টাকা, আর কে, করিম, ও তারই দুটো ক্যাটাগরি, একটা হচ্ছে ২ টাকা ক্যাটাগরির, আরেকটা হচ্ছে ৩ টাকা ক্যাটাগরি। তো দুটোই সমান সংখ্যক কিনেছে, ধরেন এটা ১ সংখ্যক কিনেছে, এটাও ১ সংখ্যক কিনেছে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ দুটোই ১ সংখ্যক কিনেছে, এতে করে তার ১০০ টাকা খরচ হলো। তার মানে কনসেপ্টটা হচ্ছে যে জিনিস কিনছে একটা, মানে কলম একটা কিনলে যদি প্রতিটা ২ টাকা লাগে তাহলে টোটাল ২ টাকা, দুটো কলম হলে ৪ টাকা, বিষয়টা এরকম। অর্থাৎ যতগুলি প্রোডাক্ট কিনেছে আর যতটুকু প্রত্যেক প্রোডাক্টে লেগেছে, তার মানে এটা একটা খরচ, আর এটার ক্ষেত্রে খরচ হচ্ছে কত, ১ সংখ্যক কিনেছে, প্রত্যেকটা ৩ টাকা করে, মানে 3x। তার মানে এই 2x এখানে খরচ 3x, টোটাল ১০০ টাকা। অঙ্কটা সহজ, কিন্তু এখানে চিন্তাটা নিয়ে আমি গুরুত্ব দিয়েছি। কথাটা ক্লিয়ার? আর একটা জিনিস মনে রাখবেন, সবসময় এটা মনে রাখবেন যে টোটাল যে মূল্যটা, ভ্যালুটা বের হবে যে পার প্রোডাক্ট, মানে দর যেটা আমরা বলি, পার প্রোডাক্টের দাম, দরের সাথে যদি প্রোডাক্ট সংখ্যা আমরা গুণ করি, কি অর্থাৎ রেটের সাথে দরের সাথে যখন আমরা প্রোডাক্ট সংখ্যাটা কি করি, গুণ করি, তখনই কেবলমাত্র আমরা টোটাল খরচটা পাই। ওকে, এবার আসেন ওকে, একটু দ্রুত একটু কমেন্ট করুন যে আপনারা এইটুকু আলোচনা বুঝতে পেরেছেন কিনা। এইটুকু বুঝতে পারলে তাহলে আমি একদম 70 ক্রস করে ফেলবো। ওকে, 70 ক্রস করবো, কারণ 71 একটা দারুণ একটা অঙ্ক, অসাধারণ একটা অঙ্ক। কথাটা ক্লিয়ার? এই অসাধারণ অঙ্কটি এখন করব। ওকে, তাহলে চলুন আমরা সরাসরি ৭১ নম্বর অঙ্কটাতে যাচ্ছি। 71 71-এ বলা হচ্ছে 240 জন লোক, 240 জন। এখন এদের ভিতর যে সেখানে যতজন মহিলা ছিল, মানে বোঝা যাচ্ছে যে মহিলা একটা সংখ্যা ছিল,
তারা শর্তটাতে পড়ে যান। পুরুষ একটা সংখ্যা ছিল, এখানে এটাই বলা হচ্ছে যে সেখানে যতজন মহিলা ছিল তার চেয়ে 20 জন পুরুষ ছিল, রাইট? ওকে, তার মানে এই দুটো ক্যাটাগরি ছিল। তারপর গিয়ে বলা হচ্ছে আবার যতজন শিশু ছিল তার থেকে 20 জন প্রাপ্তবয়স্ক বেশি ছিল। তার মানে আমরা এইটুকু বলতে পারি যে এরা হচ্ছে পুরুষ মহিলা, আরেকটা কনসেপ্ট ছিল যারা ছিল শিশু, রাইট? তাহলে পুরুষ মহিলা শিশু, এখন বলা হচ্ছে যে এরা হচ্ছে প্রাপ্তবয়স্ক, ওকে, আর এরা হচ্ছে কি আমার শিশু। আমি কেন এভাবে লিখলাম, কারণ তারা প্রশ্নটাতে একটা প্যাচ দিয়েছে। প্যাচটা কি, যে মহিলা পুরুষ বলছে এক জায়গায়, আবার এই দুটোর মাঝে একটা শর্ত দিয়েছে, আবার এই টোটালটাকে প্রাপ্ত পুরুষ প্রাপ্ত বয়স্ক ধরে শিশুর সাথে একটা শর্ত দিয়েছে। কথাটা বুঝতে পারছেন কিনা? তাহলে এই আইডিয়াটা দেখেন কত সুন্দর করে তারা আপনাকে একটা ট্র্যাপে ফেলেছে। এখন এখান থেকে উদ্ধার পেতে হবে। এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে পুরুষের সংখ্যাটা চাওয়া হয়েছে। এই সংখ্যাটা চাওয়া হয়েছে, এই পুরুষের সংখ্যাটা চাওয়া হয়েছে। তাহলে পুরুষের সংখ্যার সাথে যেহেতু এখানে মহিলার সংখ্যা সম্পৃক্ত, কারণ মহিলা ছিল পুরুষের চাইতে 20 জন, সরি, পুরুষ ছিল 20 জন বেশি। এখন আরেকটা বিষয় আমি বলি, যখন বেশি কনসেপ্টটা হবে, যেমন আপনি যদি মহিলা ধরতেন তাহলে পুরুষ x+20, এটা ধরাটা কিন্তু আপনার জন্য সহজ হতো। কিন্তু যেখানে প্রশ্নে যে চেয়েছে পুরুষ, সেখানে আপনি পুরুষটা ধরে নেওয়াটাই ভালো। তাহলে পুরুষ x ধরলে পুরুষ যেহেতু 20 জন বেশি, এই কথার উল্টোটা চিন্তা করতে হবে। তাহলে মহিলা হচ্ছে x-20। কথাটা বুঝতে পারছেন কিনা? আমি আবারও বলছি যে এখানে পুরুষ x+20, এইভাবে আমি ধরতে পারতাম যে মহিলার চেয়ে যেহেতু পুরুষ 20 জন বেশি, তাহলে মহিলা x ধরে x+20 ধরতে পারতাম। কিন্তু ধরবো না। কেন ধরবো না? যেহেতু পুরুষ চেয়েছে, তাহলে আমার পরবর্তীতে শুধু x এর মান বের করলে আমি পেয়ে যাচ্ছি। আর যেহেতু বেশি কনসেপ্টটাকে আমি দুভাবেই দাঁড় করাতে পারতাছি, তাহলে আমি এটাই দাঁড় করাই। পুরুষ যদি x হয়, মহিলা তাহলে কি x-20, অর্থাৎ কারণ এর সাথে পুরুষ 20 জন বেশি মানে কি, এটা এখনো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ওকে, এই শর্তের মামলাটা আমরা শেষ করলাম। আবার বলছে এই দুটো যদি আপনি যোগ করেন, এরা হচ্ছে প্রাপ্তবয়স্ক। দেখি প্রাপ্তবয়স্ক কত হয়। এরা হচ্ছে কি আমার প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক হচ্ছে 2x-20। এখন এখানে একটা শর্ত তারা দিয়েছে। শর্তটা কি, যে এই যে শিশু যারা আছে, প্রাপ্তবয়স্ক যারা আছে, এদের ভিতর প্রাপ্তবয়স্ক বেশি। কয়জন? 20 জন প্রাপ্তবয়স্ক বেশি। তাহলে এখন তো আর শিশু আপনি ধরে নিতে পারতেছেন না, কারণ অলরেডি ধরে নেওয়ার একটা সংখ্যা কাজ শেষ। তার মানে যেহেতু এখানে 20 জন বেশি, তার মানে এখান থেকে যদি আপনি এই 2x-20 থেকে, যেহেতু এখানে এটা লেখার কারণে এখানে 20 জন বেশি প্রশ্ন অনুসারে, তাহলে আপনি যদি এখান থেকে 20 জন বাদ দেন, তাহলে শিশু আর প্রাপ্তবয়স্কের শর্তটাও মিলে যাচ্ছে। কিভাবে? তাহলে এবার দেখেন এখান থেকে কিন্তু এখানে 20 জন বেশি। ক্লিয়ার? ওকে, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে এবার যেহেতু আর আমি ধরে নিতে পারতেছি না, তার মানে বেশি এটা রাখলাম কিভাবে, শিশু থেকে 20 জন বেশি রাখলাম, এখানে 20 জন বিয়োগ করে। তাহলে আমার শিশু গিয়ে দাঁড়ালো কত, আমার 2x মাইনাস কত 40। এবার আসুন আমরা টোটাল বিষয়টা দেখি। আমাদের মোট লোক হচ্ছে মূলত এই প্রাপ্তবয়সের ভিতর মহিলা পুরুষ আছে আর শিশু, সব মিলিয়ে হচ্ছে আমার 240। তাহলে 240 যদি হয়, তাহলে আমাদের শর্তমতে কি হবে? শর্তমতে এটাই হবে কি, 2x হচ্ছে প্রাপ্তবয়স্ক,
আর এর সাথে যোগ হবে কত, 2x মাইনাস 40 সমান সমান হচ্ছে 240। এটা আপনারা সমাধান করে নেবেন, আশা করি আপনারা পারবেন। 2x মাইনাস 20 প্লাস 2x মাইনাস 40 এই দুটোর যোগফল মূলত, যেহেতু এই দুটোর যোগফল তার মানে কি এই দুটোর যোগফলই হচ্ছে মূলত আমার কত, 240। বলেন বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে ইয়েস লিখে কমেন্ট করুন, না বুঝতে পারলে সেটিও কমেন্ট করুন প্লিজ, দ্রুত। ওকে, শিশু বুড়া করতে করতে শিশুর টুকু বুঝিনি স্যার। শিশুরা তো সব জায়গায় ঝামেলা। হুম, আপনি দেখেন অঙ্কটাকে সিরিয়াসলি না নিয়ে আপনি আরেকবার প্রশ্নটা পড়েন, আমি এবার বলছি যে টোটাল প্রশ্নটাকে আপনার মাথায় নিতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। বড় প্রশ্নের প্রথম শর্তটাই হচ্ছে পুরো প্রশ্নটাই আপনার মাথায় সেট করতে হবে। যদি সেট করতে না পারেন তাহলে চিন্তা করতে পারবেন না, কারণ কোনো একটা ক্লু বের হয়ে গেলেই আপনার চিন্তা অর্ধাঅর্ধি হয়ে যাবে। ওকে, দেখেন এখানে মূল কথাটা হচ্ছে যে 3 টাইপের মানুষ এখানে গেছে। এক টাইপের মানুষ হচ্ছে পুরুষ, মহিলা, শিশু। এখন পুরুষ মহিলা হচ্ছে প্রাপ্তবয়স্ক আর শিশু, কথাটা ক্লিয়ার? এখন যদি আপনার এই দুটোই যদি দেওয়া হতো যে প্রাপ্তবয়স্ক গেছে আর শিশু গিয়েছে, এবং এখানে এই প্রাপ্তবয়স্ক শিশু গেছে, এই দুটো শর্ত ফিল আপ করলেই হতো। দুটো শর্ত কিভাবে আসতো, ধরেন শিশু যদি এক্স হতো তাহলে প্রাপ্তবয়স্ক হতো কি এক্স প্লাস 20, অর্থাৎ এখানে যেহেতু 20 জন বেশি, তাই কিনা? আমার কথা হচ্ছে চেহারা দেখে আপনার অঙ্ক করা যাবে না, এখানে মূল কথা হচ্ছে এর সাথে এটা 20 বেশি কিনা। আপনাদের অধিকাংশে যে সমস্যাটা হয় চেহারা দেখে বিচার করেন, ফলে দেখেছেন অঙ্ক গুলিয়ে ফেলেন, যুক্তি আসেন, চেহারা যেদিকেই যাক। আমার কথা হচ্ছে এখানে দুটো পক্ষ, এটা প্রাপ্তবয়স্ক, এটা শিশু। প্রশ্নে বলছে শিশুর সাথে প্রাপ্তবয়স্ক 20 জন বেশি, একটা চেহারা দেখার দরকার নেই, এখানে যাই থাকুক এখানে সাথে এখানে 20 জন বেশি। এখন তাহলে এর সাথে আমি যদি এটাকে ধরেন 2x মাইনাস 20 না ধরে আমি যদি বলতাম যে এটা x, তাহলে আপনি কি করতেন? এটা তাহলে প্রাপ্তবয়স্ক, তাই কিনা? আপনি তাহলে শিশুর ক্ষেত্রে কি করতেন? শিশুর ক্ষেত্রে x মাইনাস 20 বলতে তো না বোঝার সমস্যা ছিল না, এখানে যেভাবে বুঝিয়েছিলাম, এখানে তো এইভাবে বুঝিয়েছিলাম যে x এখানে ধরে এখানে x প্লাস 20 না ধরে এই বরটাকে x ধরছি, 20 বিয়োগ করে এটাকে কি করছি, মহিলা বানিয়েছি। এখানেও একই অবস্থা, তাই কিনা? এখন দেখেন তাহলে টোটাল এটা পুরুষ আমি ধরে ফেলছি, চেহারা দেখার দরকার নেই। এই পুরুষের সমান কিন্তু শিশু না, শিশু হচ্ছে ওই পুরুষের সাথে 20 জন কম। দেখেন সরি, এই প্রাপ্তবয়স্ক হচ্ছে কোনটা, এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক। এখন শিশুর পরিমাণ এই প্রাপ্তবয়স্কের যতটুকু আছে ততটুকু না, তার চাইতে, এটা তো প্রাপ্তবয়স্ক কিন্তু শিশু তার চাইতে 20 জন কম, এই কারণে 20 বিয়োগ করেছি। অথচ প্রশ্নে 20 জন কম এটা বলা হয় না, বলা হয়েছে শিশুর চাইতে পুরুষ 20 জন বেশি। তার মানে কি, আমি যেহেতু আমাকে শিশু ধরে নেওয়ার সুযোগ নেই, এই কারণে পুরুষ যেহেতু আমার কাছে জানা আছে, এই কারণে পুরুষ থেকে 20 বিয়োগ করে শিশুটাকে ঠিক করেছি। কথাটা ক্লিয়ার? এবার বুঝতে পেরেছেন কিনা এখানে? এবার আমার আলোচনার পর বুঝতে পেরেছেন কিনা? দেখেন যারাই বুঝতে পারেনি বলেছেন তারা এবার প্রত্যেকেই কমেন্ট করেন ইয়েস অর নো। এই আপনারা যারা কমেন্ট করেছেন সবটা কিন্তু আমি পড়েছি, এবার কমেন্ট করেন ইয়েস অর নো, না বুঝলে আবার কমেন্ট করেন, সমস্যা নেই।
এই আগে যারা না করেছিলেন তারা তো কমেন্ট করতেছেন না, ঘটনা কি? না, আপনারা সময় নষ্ট করেন। প্রশ্ন যখন করেন যে বুঝি না, তখন রেডি থাকতে হবে যে পরের ধাপেও আমাকে কমেন্ট করতে হবে, কারণ আমাকে তো বোর্ডটা মুছে ফেলতে হয়, তাই না? এখন আপনি যখন কমেন্ট এমনিতেই কম বুঝেন, আবার যখন কমেন্টটা লিখতেও দেরি করেন, আমার কিন্তু এখানে 2-3 মিনিট সময় নষ্ট হয়ে যায়। তিয়াত্তর নম্বর অঙ্কটা দেখেন, 73 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? এখানে বলা হচ্ছে যে একজন শ্রমিক ও 72 নম্বর অঙ্কটা আপনারা একটু দেখে নেবেন। বলছে একটি কলম একটি বইয়ের একত্রে মূল্য 95 টাকা, কলমটির মূল্য 15 টাকা বেশি, বইয়ের মূল্য কত? 14 টাকা কম। তার মানে দেখেন, কম হলে কলমটির মূল্য বইটির দ্বিগুণ হতো, মানে আপনি বইটির মূল্য আগে ধরবেন এক্স, তারপর কলমটির মূল্য আসবে কত? 95 টাকা থেকে এক্স বাদ দেবেন, দুটো পেয়ে গেলেন। এবার একটা থেকে কলমটির মূল্য 15 টাকা বেশি, এটা যোগ করেন। আবার কি, বইয়ের মূল্য 14 টাকা কম, তাহলে বইয়ের মূল্য থেকে ওটা বিয়োগ করেন। এবার যেটা হবে, শর্তটা বলছে বইটির মূল্যের দ্বিগুণ হতো, তার মানে কি এখানে দ্বিগুণ হতো, তার মানে কি এখানে বইয়ের সাথে 2 গুণ করবেন। ওকে, আপনারা ট্রাই করবেন, অথবা আপনি যদি বুঝতে না পারেন শুধু এইটুকু লিখে রাখেন। এখানে কত বলছে? 15 না? এইটুকু লিখে রাখেন, তারপর এখানে কত? 14 টাকা কম, তাই না? তাহলে এক্স মানে 14, এখানে দ্বিগুণ। এখন এটা কিভাবে আসলো? এটা অঙ্কটা দাঁড় করে এই পর্যন্ত আসবে, তাহলে চিন্তা করা হলো, অঙ্কটাও করা হবে। তবে এখানে আগে বলে রাখি যে বইটির মূল্যও কিন্তু আমি এক্স ধরেছি, বাকিটুকু আর বলছি না, একবার বলেছি, প্রয়োজনে আবার দেখে নেবেন। বইটির মূল্য এক্স, তাহলে অপরটার মূল্য কত হবে? যা টাকা বলছে সেখান থেকে এক্স বাদ দেবেন। ক্লিয়ার? ওকে, এবার পরের অঙ্কটা দেখতেছি। তিয়াত্তর নম্বর অঙ্কটা দেখেন। 73 নম্বর অঙ্কে বলা হচ্ছে একজন শ্রমিক কাজের দিন 100 টাকা পায়। কত টাকা পায়? অর্থাৎ যখন কাজ করে তাকে 100 টাকা দেওয়া হয়, এটা কাজের বিনিময়ে, অর্থাৎ সে যখন কাজ করে 100 টাকা দেয়। আর যদি কাজ না করে অনুপস্থিত থাকে, তাকে 20 টাকা বরঞ্চ জরিমানা দিতে হয়। কাজ করলে 100 টাকা পায়, কাজ না করলে 20 টাকা তাকে জরিমানা দিতে হয়। এখন বলা হচ্ছে এই শর্তের ভিত্তিতে প্রাপ্তি এবং দেওয়া এই দুটোর মাঝে সে বছর শেষে গিয়ে 2400 টাকা বেতন তোলে। এখন প্রশ্নটা হচ্ছে সে ওই মাসে কতদিন কাজ করেছে। অঙ্কটা যদি আপাত দৃষ্টিতে ভাবেন একটু জটিলই বটে, তবে আলোচনা শেষে আপনার কাছে সহজই মনে হবে। 100 টাকা সে কাজ করে, যখন উপস্থিত থাকলে 100 টাকা, অনুপস্থিত থাকলে 20 টাকা জরিমানা। ক্লিয়ার? ওকে, এখন জুন মাসে সে বেতন তুলছে। এখন জুন মাস আমাদের হচ্ছে 30 দিনে। জুন কত? জুন মাস হচ্ছে আমাদের 30 দিনে। এই ডেটা আপনার লাগবে, কারণ আমার অনুপস্থিত এবং উপস্থিত এই দুটো কনসেপ্ট নিয়ে যেহেতু কাজ করতেছি, এটা আপনার লাগবে। জুন মাস 30 দিন। এখন দেখেন, আমি যদি ধরে নিতে পারি এটা কাজ করে মানে কি উপস্থিত থাকে, সে কতদিন উপস্থিত ছিল এটি যদি আমি ধরে নিতে পারি, তাহলে কতদিন অনুপস্থিত সেটা আমি তখন বের করতে পারবো। কারণ উপস্থিত যদি ধরে নিই সে 1 দিন উপস্থিত ছিল 30 দিনের মাঝে, কত দিনের মাঝে? 30 দিনের মাঝে 1 দিন উপস্থিত ছিল, তাহলে অনুপস্থিত কত আসবে? তাহলে এই 30 থেকে যদি x বাদ দেই,
তাহলে এটাই হচ্ছে তার অনুপস্থিতির দিন। দেখেন, সে উপস্থিত ছিল x দিন, তাহলে অনুপস্থিত ছিল কত, এতদিন, রাইট? তাহলে এই x দিন সে কাজ করছে, এক সংখ্যক দিন কাজ করেছে, তার তখন সে টাকা পাইছে কত করে, কাজ যে কদিন করছে ওই কদিন 100 টাকা করে পেয়েছে। তার মানে সে একদিন কাজ করে মোট টাকা পেয়েছে কত, এখানে তার টাকাটা কত, আয় কত, সে একদিনে আয় করেছে মূলত 100 টাকা করে, তার মানে কি 100x, যেহেতু একদিন কাজ করছে সে প্রতিদিন 100 টাকা পেয়েছে, গুণ করলে কত হবে, 100x। এবার আসে, সে এই কয়দিন অনুপস্থিত ছিল, জরিমানা দিছে কত করে, 20 টাকা করে। তার মানে এবার তার জরিমানার পরিমাণটা কত দাঁড়াবে, 20 30 - x, এটা হচ্ছে তার জরিমানা। আয় হচ্ছে এত, জরিমানা হচ্ছে এত। এবার ফাইনালি গিয়ে সে 2400 টাকা পাইছে। কত পেয়েছে, 2400 টাকা পেয়েছে। তার মানে এটা, এর আয় থেকে আমি যদি তার জরিমানাটা বাদ দেই, তাহলে নিশ্চিতভাবে তার 2400 টাকা আমি তার বাকি যা ছিল সেটা তার বেতন ছিল। তাহলে আয় 100x, এখানে জরিমানা হচ্ছে 20 30 - x, এইটা জরিমানা বাদ দেওয়ার পর সে 2400 টাকা পকেটে তুলছে। ক্লিয়ার? অর্থাৎ এখানে ফাইনালি যা ঘটলো, 100x - 600, এখানে প্লাস হচ্ছে x, প্লাস হচ্ছে কি x না, আমাদের এখানে কত, মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু 20 যেহেতু গুণ করবেন তাহলে কত, 20x। ক্লিয়ার? ওকে, তারপর হচ্ছে আমার কত, 2400। এবার আপনি যদি এখানে হিসাব করেন, এখানে 120x হবে, ও পাশে গিয়ে কত হবে, গিয়ে স্বাভাবিকভাবে 600 গিয়ে যোগ হলে আমাদের 3000, কত, 3000। তাহলে আমি যদি x এর মান বের করি, তাহলে 3000কে 120 দিয়ে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। আর ভাগ যদি করেন তাহলে এখানে স্বাভাবিকভাবে 2 5 আমার 25 আসবে। কত আসবে? তার মানে এই এক্সটা কি ধরেছিলাম, এই যে দেখেন তার উপস্থিত কতদিন ছিল সেটা ধরেছিলাম। প্রশ্নে চেয়েছে কি যে ওই মাসে সে কতদিন কাজ করছে, তার মানে কি সে 25 দিন কাজ করেছে। বলেন বুঝতে পেরেছেন কিনা? এবার অঙ্কটা বুঝতে পারলে দ্রুতই ইয়েস লিখে কমেন্ট করুন, না বুঝতে পারলে তবু কমেন্ট করুন। হ্যাঁ প্লিজ খুব দ্রুত কমেন্ট করুন। আপনারা দেখুন, এখানে আপনি যখন এক্সপার্ট হবেন তখন ডিরেক্টলি শর্ত মতে যখন লিখতে পারবেন তখন আপনার সময় কম লাগবে, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে শর্ত মতে আসার পর আপনি দ্রুত মান বসিয়ে চেক করে নিতে পারেন, এটাই একটা মাত্র টেকনিক। ক্লিয়ার? সমীকরণের অঙ্কগুলো এই একটা মাত্র টেকনিক, শর্ত মতে দাঁড় করিয়ে সেখানে মান বসিয়ে দেখতে পারেন। মান বসিয়ে যদি দ্রুত সলভ করতে পারেন তাহলে হয়তো অঙ্কটা, এটি শর্ট টেকনিক। কিন্তু সমস্যা হচ্ছে 4টা অপশন সমাধান করতে করতে অনেক সময় সমাধানই হয়ে যায়, সরাসরি সমাধানই হয়ে যায়। ক্লিয়ার? চলুন আমরা একটু এগোতে থাকি।
এখানে বলছে 25 দিন কাজ করলে তো 25 দিনে 100 টাকা করে হলে 2500 টাকা হয়। এই কোশ্চেনটা 2400 টাকা পায় কিভাবে? আপনি 20টা প্রশ্ন দাগাতে গিয়ে ধরেন 18টা দাগালেন, 2টা ভুল করলেন, তাহলে কি আপনি 18 মার্কস পাবেন? নেগেটিভ মার্কস আপনাকে মাথায় রাখতে হবে না? একটু চিন্তা করেন। ওকে, আমরা সরাসরি 75 নাম্বার অঙ্ক, 74 75 এগুলো আপনারা পারবেন। তবে এখানে 75 নাম্বারটা একটু অঙ্কটা বলি। আমরা একদম শেষের দিকে চলে আসতেছি, আর অল্প কয়েক মিনিটে আমাদের শেষ হয়ে যাবে। যারা আসলে ধারণ করতে পারবেন না তারা সবচেয়ে ভালো হয়, এটা প্রায় ক্লাসের ক্ষেত্রেই শেষের দিকে একটু চলে যাবেন, পরে আবার এক সময় এসে ওই ক্লাসগুলি দেখে নেবেন। ওই অংশ থেকে মিনিটটা একটু টুকে রাখবেন যে কত মিনিট পর্যন্ত দেখেছেন, তারপরে গিয়ে আবার সেটা করে ফেলবেন। কথা বুঝতে পারছেন কিনা? ওকে, তাহলে এবার আসুন 75 নাম্বার অঙ্কটা। 75 নাম্বার অঙ্ক। এখানে সুমনের কাছে যে টাকা আছে, আমি আবারও বলছি, সুমনের কাছে যে টাকা আছে, এটা জানি না, ধরে নেন 1 টাকা আছে। আপনি হয়তো বলতেছেন অঙ্কের দাগ না পড়ে আপনি ধরে ফেললেন যে এটাই ধরতে হবে। আসলে আমি যেহেতু অঙ্কটা আমার জানা আছে লিখতেছি, কিন্তু বোঝাতে গিয়ে আপনি বুঝতে পারবেন যে তা দিয়ে সে 18টি ডাক টিকিট ক্রয় করতে পারে। আপনাদের আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, ধরেন আপনি যদি 200 টাকা দিয়ে আপনি 50টা যদি ডাক টিকিট কেনেন, মানে 50টা চকলেট, 50 চকলেট বলতে কিছু একটা কিনলেন 50টা, তাহলে যদি 50 দিয়ে ভাগ দেন তাহলে একটির দর বের হয়। কি হবে? 50টি আপনি কিনছেন, টাকা লাগছে কত? 200 টাকা। তাহলে 50 দিয়ে একে ভাগ করলে আপনার কত হবে? একটার দাম বের হবে, একটার দর বের হবে। এই জিনিসটা কিন্তু সহজ জিনিস, আপনাকে মাথায় রাখতে হবে যে 200 টাকায় আপনি কিছু কিনলেন, মানে আপনার খরচ 200 টাকা, এর বিনিময়ে 50টা কিনলেন, 50টা চকলেট কিনলেন। তাহলে 50 দিয়ে আপনি যদি 200কে ভাগ করেন তাহলে রেজাল্টটা হচ্ছে একটা চকলেটের দর বের হবে। সবসময় এটি মনে রাখবেন, যে কোনো জিনিসের ক্ষেত্রে মোট খরচকে, মোট যত টাকার জন্য, যতটি প্রোডাক্টের জন্য খরচ করছেন সেটা দ্বারা ভাগ করলে একটা দাম বের হয়। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে সে 1 টাকা খরচ করে দেখা যাচ্ছে কয়টা ডাক টিকিট পাবে? আমার 18টা ডাক টিকিট পাবে। এই টাকাটা খরচ করে সে 18টি ডাক টিকিট পাবে। ওকে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি এখানে প্রতিটি ডাক টিকিটের মূল্য 4 টাকা কম হতো, অর্থাৎ যে প্রত্যেকটা, আমি তো জানি না প্রত্যেকটা কোনটা, তো বলা হচ্ছে প্রত্যেকটা, যেমন এখানে যদি একটার দাম বের করি, একটার দর যদি বের করি, তাহলে বুঝতে আপনার আরও সুবিধা হবে। একটার দর বের হলে খরচ করছি কত? 1 টাকা, তাহলে 18 দিয়ে ভাগ করলে একটা দর বের হবে। এখন এখানে প্রশ্নে যেটা বলছে যে যদি এখানে যে প্রতিটি ডাক টিকিটের মূল্য যদি আমার 4 টাকা কম হতো, কয় টাকা কম হতো? 4 টাকা, অর্থাৎ এটা একটার মূল্য না, এখানে যদি 4 টাকা কি হতো? কম হতো। তাহলে এখানে কম বলতে এরকম বোঝা যাচ্ছে যে প্রতিটার মূল্য যদি 4 টাকা কম হতো, তাহলে সে গিয়ে বলতেছে যে সে আরও 2টো ডাক টিকিট বেশি ক্রয় করতে পারতো, আরও 2টি ডাক টিকিট বেশি ক্রয় করতে পারত। অর্থাৎ এখন যেমন 18টা আছে, তাই কিনা, সে আরও 2টো বেশি ক্রয় করতে পারত। এটা হচ্ছে তার ভাষ্য। ক্লিয়ার? তাহলে তার তো টাকা 1 টাকায়, 1 টাকা দিয়ে ডিরেক্টলি কিনলে সে এই পরিমাণ কিনতে পারে। কিন্তু যদি প্রত্যেকটার দাম, এটা যেহেতু একটার দাম বের করছি কারণ টোটাল খরচকে আমি 18 দিয়ে ভাগ করছি, ওকে, এখন বলছি প্রত্যেকটির দাম যদি 4 টাকা কমতো তাহলে সে কি করতো? 18 থেকে আরও 2টো বেশি টিকিট পেত। তার মানে সেক্ষেত্রে ওই 1 টাকাই খরচ হতো আমার 18 + 2, অর্থাৎ তখন কি, এখন 4 টাকা কমা মানে কি, এটা প্রত্যেকটা দর কমে যাবে।
তার মানে তখন সে একটা কিনতে তার এত টাকা লাগতো। ক্লিয়ার? আপনি এই শর্তটা এভাবেও দাঁড় করাতে পারেন, অথবা এভাবে দাঁড় করাতে পারেন, যেহেতু এখানে 18টা কিনতে x টাকা লাগতেছে, দুটো বেশি কিনলেও x টাকা লাগতেছে, সেক্ষেত্রে আমার দেখেন এই যে এটা হচ্ছে একটা দর, আমি বিষয়টা দেখাচ্ছি। ওকে, এটা একটার দর। আবার যদি আপনি 20টা কেনেন, দেখেন তো 18 কিনতে x টাকা লাগছে, এবার যদি 20টা কেনেন তাহলে এবার দাম কমবে না, কারণ আপনি যদি সেখানে 20টা চকলেটে যে টাকা দেবেন, 22 টাকা দিয়েও যদি 22টা চকলেট নিয়েও যদি ওই টাকাটা দেন, তাহলে আপনি কি প্রত্যেকটা চকলেটের দাম কমে যাবে না? ওকে, কমে গেল। কমে যদি যায় তাহলে দেখেন এটার ক্ষেত্রে চকলেটের দামটা কত? 18 যোগ 2, তাহলে ওই কমার পরিমাণটা কত হবে? 4 টাকা। ক্লিয়ার? অর্থাৎ এটা 18 চকলেটের দর, একটা দর, এটা হচ্ছে 18 প্লাস 2 চকলেটের দর। তার মানে কি এটা থেকে এটাতে গেলে আমার 4 টাকা কমবে, তার মানে এটা থেকে এটা বিয়োগ করলে 4 টাকা। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে দ্রুত একটু কমেন্টে জানান। দুটো শর্তের যে কোনোটা সমাধান করলেই হবে। ছিয়াত্তর নাম্বার, 76 নম্বর বলা হচ্ছে একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে 5 জন করে বসে 5খানা বেঞ্চ কি থাকে? খালি থাকে। আপনি ধরেন একটা ক্লাসে এখানে আর কয়েকটা অঙ্ক আছে, একটু দেখিয়ে দিই, নচেত আবার আগামী ক্লাস কমপ্লিট হবে না। আমিও বুঝতেছি যে আপনাদের প্রেশার হয়ে যাচ্ছে, কিন্তু আগামী ক্লাসেও তো আসলে কমপ্লিট করতে হবে, নচেত তো 3টা ক্লাসের জায়গায় 4টা ক্লাসও হচ্ছে না। আগামী ক্লাসে কমপ্লিট করাটাও জরুরি, আমাদের আবার নতুন মাস শুরু হয়ে যাবে। আর আমি কয়েক মিনিট সময় নিচ্ছি, শেষ করে দেব। 73 নম্বরটা দেখেন, এখানে বলছে যে একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে 5 জন করে বসছে। কয়জন করে বসছে? 5 জন করে বসছে। এখন 5 জন করে বসলে সেক্ষেত্রে 5টা বেঞ্চ খালি আছে। আমি তো বেঞ্চের সংখ্যা জানি না, এখানে ধরেন আমার বেঞ্চ, আমি ধরে নিলাম বেঞ্চ হচ্ছে XT, এই পরিমাণ বেঞ্চে প্রতিটা বেঞ্চে 5 জন করে বসছে। তার মানে কি 5 জন করে বসলে আমার মোট শিক্ষার্থী হচ্ছে এত। যেহেতু এখানে যতগুলি বেঞ্চ আছে ক্লাসে, এই সব কটা মানে যদি বেঞ্চে তারা বসে, তাহলে আমার মোট শিক্ষার্থী হবে কত? x × 5। ক্লিয়ার? কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়। সমস্যাটা কোথায়? যে এখানে আমার সব বেঞ্চে তারা বসে নাই, আমার সব বেঞ্চে তারা বসে নেই। একটু জাস্ট মিনিট, দেখেন প্রথমত হচ্ছে আমার যতগুলি বেঞ্চ আছে, ওই বেঞ্চে যদি সবাই 5 জন করে বসতো, তাহলে আমাদের কি হতো? ফিল আপ হয়ে যেত, অর্থাৎ আমার মোট শিক্ষার্থী আমি পেয়ে যেতাম, 100-এর সাথে 5 গুণ করলে মোট শিক্ষার্থী আমি পেয়ে যেতাম। কিন্তু বলছে যে 5টা বেঞ্চ খালি ছিল, অর্থাৎ আমার তারা সব কটা বেঞ্চে বসে নাই, এখান থেকে 5টা বেঞ্চ যদি বাদ দেই, তাহলে তারা এই কটা বেঞ্চে বসছিল। রাইট?
তাহলে আসলে আমার শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এত মূলত, কারণ আমার সব কয়জন শিক্ষার্থী বসছে, বসার পরেও 5টা বেঞ্চ খালি ছিল, তার মানে কি আমার এবার তাহলে শিক্ষার্থীর সংখ্যা হবে x-5 ইন্টু 5। আমি আবারও বলছি, যদি আমার টোটাল বেঞ্চগুলিতে বসতো 5 জন করে, তাহলে আমার মোট শিক্ষার্থী হতো 5x। কিন্তু প্রশ্নে বলছে না, আমার তো সবকটা বেঞ্চ ভর্তি হয় নাই, বেঞ্চ ফাঁকা ছিল। কয়টা? 5টা ছিল। তার মানে তারা এই কটা বেঞ্চ, 5টা বেঞ্চ ফাঁকা রেখেই তারা 5 জন করে বসছে, আমার ছাত্রছাত্রী সব বসা শেষ। তার মানে কি আমার ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে বেঞ্চ সংখ্যা 5 বাদে যে কটাতে বসছে এই কটা, প্রতিটাতে বসছে 5 জন করে, তার মানে আমার মোট শিক্ষার্থী এতজন। ক্লিয়ার? এবার আসেন, তারপরে বলছে যে ওই বেঞ্চগুলিতে যদি 3 জন করে বসতো, তাহলে 7 জনের মতো ছাত্র দাঁড়িয়ে থাকতো। মানে আমার যদি যে বেঞ্চগুলি আমি ধরেছিলাম, এই বেঞ্চগুলিতে যদি 3 জন করে বসতো, তাহলে আবার সমস্যা ছিল যে সব কটা বেঞ্চে বসার পর দেখা যেত যে 7 জন ছাত্র দাঁড়িয়ে আছে, অর্থাৎ সেক্ষেত্রে আমার মোট শিক্ষার্থী এখানেও ফিল আপ হয় না। যে 3 জন করে বসছে, বসার পর যদি বেঞ্চ শেষ হয়ে যেত, তাহলে বুঝতাম যে x×3 হচ্ছে আমার মোট শিক্ষার্থী। কিন্তু না, শেষে গিয়ে দেখা গেল কি 7 জন শিক্ষার্থী দাঁড়িয়ে আছে, তার মানে মোট শিক্ষার্থী হিসাব করতে হলে আমাকে কি করতে হবে? ওই 7 জনকে যোগ করে নিতে হবে। তার মানে এই পাশে আমি দেখতে পেলাম 3x + 7 মোট শিক্ষার্থী, এই পাশে আমি দেখতে পেলাম 5x - 25 শিক্ষার্থী। ক্লিয়ার? তাহলে আমাদের শর্ত মতে যেটা দাঁড়াবে, শর্ত মতে দাঁড়াবে 5x - 25 শিক্ষার্থী সমান 3x + 7। ওকে, তাহলে আমরা এখানে যে চিন্তাটা দাঁড় করালাম, আমি আরেকবার রিপিট করে নিচ্ছি, যে ধরে নিচ্ছি আমার টোটাল বেঞ্চ হচ্ছে xটা। আমি যদি এক সংখ্যক সবকটা বেঞ্চে যদি 5 জন করে বসতো, তাহলে হিসাব আর করতে হতো না, আমি বলে দিতাম আমার মোট শিক্ষার্থী 5x। কিন্তু সমস্যা হলো যে সবকটা বেঞ্চে বসতে পারে নাই, কারণ হচ্ছে 5টা বেঞ্চ খালি ছিল, তার মানে কি যে কটা বসছে সেখানে 5টা আমাকে বাদ দিতে হলো, এবং এই 5টা বাদ দেওয়ার পর যে কটা বেঞ্চ ছিল সেখানে 5 জন করে বসছে, আর আমার ছাত্রও বসা শেষ, তার মানে আমার মোট শিক্ষার্থী মূলত এতজন। ক্লিয়ার? এবার আসেন, আমরা পরের শর্তে গিয়ে বললাম যে 5 জন করে এবার বসবে না, 3 জন করে বসবে। এখন 3 জন করে বসানোর পর সব কটা বেঞ্চেই 3 জন করে বসলো, একটা বেঞ্চও ফাঁকা নেই, কিন্তু শেষে গিয়ে দেখলো পিছনে 7 জন দাঁড়িয়ে আছে। এখন আমি মোট শিক্ষার্থী হিসাব করতে গেলে তো ওই 7 জনকে হিসাব করতে হবে, তার মানে কি 3x এর সাথে আমি 7 জন যোগ করে নিলাম। তাহলে এই কন্ডিশনেও এটা আমার মোট শিক্ষার্থী, এই কন্ডিশনেও এটি আমার মোট শিক্ষার্থী, তার মানে এই মোট শিক্ষার্থী সমান এই মোট শিক্ষার্থী, এটাই হচ্ছে শর্ত মতে। এবার বলেন যে অঙ্কটা পারা যাবে কিনা। আশা করি অবশ্যই পারবেন। প্লিজ যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে দ্রুত কমেন্ট করুন, প্লিজ খুব দ্রুত কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। এবার আর আমরা সময় নেব না, খুব দ্রুতই অঙ্কটা শেষ করে দেব। আটাত্তর নম্বর অঙ্কটা দেখেন, 78 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 78 নম্বর অঙ্কে বলা হচ্ছে কয়ের কাছে ক্ষয়ের 4 গুণ মার্বেল আছে। এ হচ্ছে ক, এ হচ্ছে কি খ,
তাহলে কয়ের কাছে ক্ষয়ের 4 গুণ, তার মানে কি খ যদি এক্স হয় তাহলে কয়ের আছে কত 4x, এটি তো বলে শর্ত। এখন বলা হচ্ছে ক যদি খকে 18টা মার্বেল দিয়ে দেয়, দেখেন ক যদি খকে 18টা মার্বেল দিয়ে দেয় তার মানে কি ক আছে তার 4x, এখান থেকে যদি 18টা দিয়ে দেয়, তাই কিনা? তাহলে আপনি বলেন তো ও পাশে যদি সমান করতে চান তাহলে কয়ের সাথে 18 যোগ করতে হবে, সে 18টা দিল ও 18টা নিল, তার মানে কি দুটো পরস্পর সমান। এটা আপনারা সমাধান করবেন প্লিজ, যে ক এর মার্বেল হচ্ছে খ এর 4 গুণ। এবার যদি মানে ক খকে 18টা দেয়, তাই কিনা, তাহলে এর কিন্তু 18টা কম পড়ে যেত, কিন্তু আমরা কি করেছি এখানে 18 যোগ করে ওটা ব্যালেন্স করেছি। আশা করি বুঝতে পেরেছেন, এটি পারবেন। কারণ এখানে কিন্তু আবার শর্তে তাই বলেছে যে উভয়ের নিকট তখন সমান সংখ্যক মার্বেল হবে, অর্থাৎ একে 18টা দিবে আবার ও 18টা নেবে, এতে করে সমান সংখ্যক মার্বেল হবে। সো এটি পারবেন। তাহলে 79 নম্বর অঙ্কটা দেখেন, 79 নাম্বার কি বলা হচ্ছে? 79 নম্বর বলা হচ্ছে একটি থলেতে 25 পয়সা, 25 পয়সা, দেখেন 25 পয়সা, আরেক থলেতে 10 পয়সা, আরেকটাতে 5 পয়সা। ক্লিয়ার? এই মুদ্রা এটাতে আছে 3 ভাগ, এটা আছে 4 ভাগ, এটা আছে 5 ভাগ। এটা আছে কয় ভাগ? আমাদের 4 ভাগ, আরেকটা 5 ভাগ। তাহলে এখন বলা হচ্ছে যদি সবগুলো মিলে 28 টাকা হয়, এটা কিন্তু ভাগ, তাহলে এখানে 10 পয়সার মুদ্রা কয়টা ছিল? এখন মানে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমার 25টার কি মুদ্রা, 25 পয়সার মুদ্রা, এটা 10 পয়সা, এটা 5 পয়সা, আর এখানে যেটা আছে এটা কিন্তু রেশিও। আপনারা জানেন যে রেশিওকে, অনুপাতকে যদি সংখ্যায় আনতে চান তাহলে তার সাথে কি করতে হয়, এক্স গুণ করে দিতে হয়, ধরে নিতে হয়, তাহলে কি এটা আমার সংখ্যায় চলে আসলো। তার মানে 25 পয়সার আছে এতটি 3x, এটা আছে 4x, এটা আছে 5x। ক্লিয়ার? এবার তাহলে আমার মুদ্রার সংখ্যা কত হবে, তাই কিনা, মানে টাকার পরিমাণটা কত হবে? তাহলে 25 পয়সা করে যদি এটা হয় তাহলে 3x ইন্টু 25, এটা হচ্ছে টাকার পরিমাণ 75x, আর এখানে টাকার পরিমাণ হবে আমার কত 40x, এখানে কত হবে আমার 5x 5, তার মানে কত 25x। তার মানে এই টোটাল টাকা। ক্লিয়ার? এখন আমাকে বলছে যে এই টাকা এই টাকা এই টাকা মিলে হচ্ছে টোটাল 28 টাকা। তাহলে 28 টাকা যদি হয় তাহলে অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব? এটা হচ্ছে টাকা আর এরা হচ্ছে আমার কি পয়সা। এভাবে সমীকরণ দাঁড় করানো যাবে না, কারণ শর্তমতের নিয়ম হচ্ছে সমান চিহ্নের দুই পাশেই, যেহেতু এখানে আমরা একক লিখি না, দুটোই টাকা হলে টাকা হতে হবে, পয়সা হলে পয়সা হতে হবে, যাই হোক। অর্থাৎ তাহলে এটা যেহেতু পয়সা, এই টাকাকে আমার পয়সা বানাতে হবে। কিভাবে বানাবো? আমি এক টাকাকে 100 পয়সা দ্বারা গুণ করলে এটা আমার পয়সা হয়ে যাবে, ব্যাস। তাহলে এবার এই শর্ত মতে আইডিয়াটা সমাধান করবেন, অঙ্কটা হয়ে যাবে। অর্থাৎ 75x 40x 25x সমান সমান 2800, এটি শর্ত মতে সমাধান করে ফেলবেন, অঙ্কে যা চাইছে সেটি হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে।
এবার ৮০ নম্বর অঙ্কটা দেখেন, ৮০ নম্বর অঙ্কটা আপনারা পারবেন। কোনো স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ১৮০০, কিছুদিন পর ৪% ছাত্র চলে গেল, মানে ছাত্রছাত্রী মিলে ১৮০০, ৪% ছাত্র চলে গেল, অর্থাৎ ছাত্র যা আছে তার ৪% চলে গেল, আবার ছাত্রী যা ছিল তার 5%, ওই তার 5% আবার ভর্তি হলো। এই ক্ষেত্রে মানে কর্তৃপক্ষ হিসাব করে দেখলো যে টোটাল হিসেবে দেখলো 2% ছাত্র আরো বেড়ে গেছে। 4% চলে গেল, 5% আসলো, সব মিলিয়ে দেখলো 2% বেড়ে গেছে। তাহলে এখানে আসলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? খুবই সহজ, ১৮০০ ছাত্রর সাথে ১৮০০-র 2% বের করে যোগ করে দেবেন, তাহলে অঙ্ক হয়ে যাবে, যেহেতু 2% বাড়ছে। এবার ৮১ নম্বর অঙ্কটা দেখেন। ৮১ নম্বর অঙ্কটা হচ্ছে একটি ছাত্রাবাসে যতজন ছাত্র আছে মানে এক্স, প্রত্যেকেই মাসিক খরচ তাদের মোট সংখ্যার 10 গুণ, মানে যত তত অঙ্ক। ওকে, এটা আপনারা পাটিগণিতেও পাবেন যে যতজন ছাত্র আছে ততজনের 10 গুণ করে। তার মানে অঙ্কটা কি দাঁড়াবে, আমি শেষ করে দিচ্ছি। মানে এখানে ছাত্র যত, ধরি এক্স, ওই মোট ছাত্র সংখ্যার মানে এক্স, তার কত গুণ? 10 গুণ। তার মানে কি 10 গুণ করে দেবেন। ক্লিয়ার? অর্থাৎ যতজন ছাত্র তত এর 10 গুণ পরিমাণ তারা কি করে, তাদের মাসিক খরচ হয়। তার মানে এটা সমান সমান তারা মোট খরচ যেটা বলেছে ৬,২৫০। এক্স এর মান বের করবেন, অঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার? খুবই সহজ অঙ্ক। ওকে, আপনারা বাকি অঙ্কগুলো সমাধান করে ফেলবেন। ওকে, ৮০-৮৪ পর্যন্ত, ৮৪ পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক থাকলো। আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরেছিলেন, যারা শেষ পর্যন্ত আছেন সবার জন্য শুভকামনা। ইনশাল্লাহ চর্চা করবেন, অবশ্যই চর্চা করবেন, ইনশাল্লাহ গণিতে অবশ্যই ভালো করতে পারবেন। তবে চর্চা না করলে আমি যাই বোঝাই, যেভাবেই বোঝাই, তাতে কোনো লাভ হবে না। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা নিয়মিত গণিত চর্চা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।